হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হৃদয় ভাইয়ের সাথে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টার্গেট ডিএমসি আইসিইউ উইকের সেকেন্ড ক্লাস অণুজীবের ভাইরাস অংশটা নিয়ে। সো সবাই দ্রুত চলে আসো, জয়েন করো ২৬ ব্যাচের এই মেডিকেল প্রস্তুতি যাত্রায়। কেন আমরা এই টাইমটায় সবসময় মেডিকেলের জন্য আমরা শুরু করি বা আমরা চিন্তা করি যে স্টুডেন্টদের এখন থেকে শুরু করা উচিত, এখন থেকে তাদের পড়াশোনাটা যারা মেডিকেলে ইচ্ছুক তাদের মেডিকেল কেন্দ্রিক ফোকাস থাকা উচিত। তো আমি এগুলো নিয়ে আজ আগে শুরুতে বলবো। শুরুতেই একটু দুঃখিত তোমাদের, আমি 6:30টায় বলেছিলাম, বাট আমাদের একটু হঠাৎ স্টুডিওতে একটা সাডেন নেট প্রবলেম দেখা দেয়, নেটওয়ার্ক ইস্যু। পরে এটাকে সলভ করে আমরা ক্লাসে আসছি, কারণ ক্লাসের মাঝখানে নেটটা কেটে গেলে এটা আমাদের স্টুডেন্টদের জন্য প্রবলেম হতো। তো এজন্য প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা হয়তো অনেকে ওয়েট করেছো। ফাইন। তো এখন ভাইয়া পড়াবো, 7টা বাজে। এখন থেকে ভাইয়া পড়ানো শুরু করবো, দেখবা কত ইজিলি মেডিকেলের প্যাটার্নটা কেমন। তোমাকে কিন্তু এখানে মূল লক্ষ্য মেডিকেলের প্যাটার্নটা বুঝা, মেডিকেলের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি মেডিকেলের প্যাটার্ন না বুঝো তাহলে তোমার জন্য ব্যাপারটা ডিফিকাল্ট। ঠিক আছে, তোমাকে মেডিকেলের প্যাটার্ন বুঝতে হবে, তারপরে তাহলে তুমি মেডিকেলের জন্য এখন থেকে পড়বা। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি সেই পয়েন্টটা বলবো তার আগে তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতে, কলেজের 26 ব্যাচের কলেজের গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দাও। আমি একটু গ্রুপগুলোতে, ভাইয়াদের গ্রুপগুলোয় শেয়ার করে দিচ্ছি। ওকে। দেখি ভাইয়া শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু বন্দিবাসালে গ্রুপ বা অন্যান্য গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে রাখো। ওকে, ঠিক আছে। তো তার আগে যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই মুহূর্তে কেন আমরা এইচএসসি 26 ব্যাচের জন্য কেন আমরা এই আইসিউইক টার্গেট ডিএমসি আমাদের যে লিগ্যাসি সেটা আমরা কেন পরিচালনা করছি। কারণ তোমার জন্য কিন্তু এইচএসসি 26 ব্যাচ যারা আছো, এখানে অনেকে 27 ব্যাচও থাকতে পারো বা অন্যান্য ব্যাচও থাকতে পারো। তো তোমরা যারা আছো তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে ভাইয়া আমরা যখন থেকে, মানে তোমরা যখন থেকে এই পড়া শুরু করবা, ঠিক আছে, দেখবা যে এই যে 25 ব্যাচ, এই 12 তারিখে ওদের 12 ডিসেম্বর ওদের পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। তো হয় কি, যখন আমাদের সিনিয়র ব্যাচের মেডিকেল পরীক্ষাটা হয়, সিনিয়র ব্যাচের একটা রেজাল্ট দেয়, সিনিয়র ব্যাচের একটা, আমার আশেপাশের অমুক কলেজের ভাইয়া, ওই কলেজের আপু, আমার এক কাজিন, সে চান্স পাইছে, সে পরীক্ষা দিছে, সে হয়তো চান্সও পায় নাই। মানে এই চান্স পাওয়া, চান্স না পাওয়ার ভীতি এবং পরীক্ষা নিয়ে আমাদের চিন্তাটা চলে আসে যারা মেডিকেল কেন্দ্রিক। যারা অন্য ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক তাদের হয়তো এটা চিন্তাটা আসবে না, তবে এটা কিন্তু আমাদের এসে যায়। এবং তখনই কিন্তু আমাদের মাথায় নাড়া দেয় যে আরে আমাকে তো মেডিকেলের জন্য একটু একটু হলেও পড়া উচিত, আমাকে তো মেডিকেলের জন্য একটু পড়তে হবে। কারণ একটা কথা বলি, এইচএসসি শেষ করেই যারা 2 মাসে মনে করে যে মেডিকেলে একদম টপে যাবে, এটা না অনেকটা ডিফিকাল্ট। এটা অনেকটা ডিফিকাল্ট, আমি বলবো যে এটা ডিফিকাল্ট জিনিস, এটা নট অ্যান ইজি জব যে না আমি 2 মাসে পড়ে মেডিকেলে একদম টপে চলে যাব। যারা মেডিকেলের টপে যায়, মেডিকেল ভালো জায়গায় চান্স পায়, তারা কিন্তু একটা লম্বা টাইমের প্রিপারেশন নেয়। হ্যাঁ, একটা লম্বা টাইমের মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন। এবং এটা মোটেও স্ট্রেসফুল হয় না। এটা যদি সে চায় সে নিতে পারে। এটা এইচএসসি প্রস্তুতির পাশাপাশি সে যদি প্রতি সপ্তাহে, আমি বলবো প্রতি সপ্তাহে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা মেডিকেলের জন্য পড়ে, তুমি চিন্তা করো আজ থেকে 6 মাস পরে, আজ থেকে 6 মাস পরে তোমার কতটুকু প্রিপারেশন হয়ে যাবে তোমার এইচএসসির আগে। আমি কি বেশি টাইম চাইছি? 1 সপ্তাহে 6-7 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে মেডিকেলের জন্য পড়তে পারবা না? একটু একটু করে যতটুকুই পড়বা ততটুকুই আগানো থাকবে, এটা মনে রাখবা। আমি আমার এইচএসসি এর 4 মাস আগে থেকে মেডিকেলের জন্য জিকে পড়া শুরু করে দিছিলাম। নিজে 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 জিকে একটু একটু করে পাতা পড়তাম। এবং ফাইনালি যেটা হয়েছে, আমি দেখছি যে আমার অ্যাডমিশন টাইম শুরু হওয়ার আগে আমার কিন্তু মেডিকেলের জিকের বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক পড়ি নাই, বাংলাদেশ অংশ শেষ।
একটু একটু করে পড়ছিলাম, বেশি না, দিনে 2 পাতা 3 পাতা করে পড়তাম, একটু উল্টাইতাম, দাগায় ফেলতাম, শেষ। আধা ঘন্টা 1 ঘন্টা মানে আধা ঘন্টা একটু পড়লে দেখে দাগাইছি, একটু একটু পড়লাম, পরে অফ করে রাখছি। ঠিক আছে? হ্যাঁ, তো তো এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আগে থেকে একটু একটু প্রিপেয়ার। তো এজন্য কিন্তু তোমরা আমাদের সাথে, আমার সাথে তোমরা হামিমের ক্লাস করেছো, তোমাদের হামিম ভাইয়া, তো আমাদের সাথে কিন্তু তোমরা আমাদের ক্যাপশনে দেখবা এই টার্গেট ডিএমসি প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল, ঠিক আছে, প্রিমেড প্লাস ফুল মেড একটা কোর্স, একদম তোমার মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত 26 ব্যাচের, হ্যাঁ 26 ব্যাচের এই কোর্সটা কিন্তু অলরেডি আমাদের লঞ্চ করা আছে, এটাকে আবার আমরা করব। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওইখানে সব আর্কাইভ ক্লাস পাবা আগের ব্যাচের, তারপরে লাইভ ক্লাসও চলমান থাকবে, বাট বেশি প্রেশার দিব না, বারবার বলি খুব প্রেশার দিব না। আর এই পুরো জিনিসটা তোমরা পাবা 4500 টাকায় এখন, ঠিক আছে, 4500 টাকায় তোমরা এই ফুল কোর্সটা পাবা, ইনক্লুডিং 5 বুকস, 5টা বই পাবা, প্র্যাকটিস, প্রশ্ন ব্যাংক, এক্সট্রা বুক, 5টা বই পাবা ফ্রিতে, মানে এই কোর্স কিনলেই 5টা বই সহ পুরোটা পাওয়া যাবে, বুঝছো? তো এইটা হচ্ছে তোমাদের জন্য 26 ব্যাচ। আমাদের এটা তোমাদের এইবারের 12 ডিসেম্বর, আমরা আইসিইউ উইক শেষ করে 12 ডিসেম্বর আমাদের ক্লাস হবে, 12 ডিসেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা, সেদিনই আমরা তোমাদের জন্য আবারও এই জিনিসটা শুরু করব, মানে এই পুরো জিনিসটা আমাদের চলমান থাকবে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে অনুজীবের ভাইরাস অংশটা মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে আমরা সেটা আজকে শিখাই দিব। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বেসিকের জিনিস লাগবে না, আমি কিন্তু আজকে কোনো তোমাদের কনসেপ্ট পড়াবো না, লিখে কনসেপ্ট, একাডেমিক ক্লাস না, বুঝতে হবে একাডেমিক ক্লাস আর মেডিকেলের ক্লাসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। ভাইয়া এমন সুন্দর সুন্দর ট্রিকের মাধ্যমে সিস্টেমেটিক্যালি তোমাদেরকে পড়াবো যে তোমার আর কোনো ধরনের প্রবলেম হবে না। লাইভ ক্লাস এটা বড় জোর 1-1.5 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা হবে। ওকে, চলো আমরা স্টার্ট করি। দেখো, অনুজীব মানে কি? যারা ক্ষুদ্র, অনু মানে কি? ছোট্ট, জীব তো জীব বুঝো, ক্ষুদ্র তার মানে যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদেরকে আমরা কি বলবো? অনুজীব। যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদেরকে আমরা কি বলি? অনুজীব। আচ্ছা ফাইন, তো অনুজীবের মধ্যে আমরা ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিস এগুলো প্রভৃতি, এগুলো হচ্ছে অনুজীবের। এগুলো হচ্ছে এই যে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, এগুলো তো সব ব্যাকটেরিয়া। তো এরা হচ্ছে অনুজীবের আন্ডারে, ঠিক আছে, অনুজীব। ভাইরাস ও অনুজীবের আন্ডারে। তো এটা গেল। এখন তুমি আসো ভাইরাস নিয়ে, আজকে আমাদের কনসার্ন কি? ভাইরাস নিয়ে। তো ভাইরাস জিনিসটা আমরা খুব কমনলি শুনি যে এটা ল্যাটিন শব্দ থেকে আসছে। ভাইরাস শব্দটা কোথা থেকে আসছে? ল্যাটিন থেকে, যার অর্থ বিষ। দেখো, ভাইরাস আমরা আমরা রিসেন্ট গত 5 বছর আমরা ভাইরাস বলতে একটা জিনিস শিখছি, কোভিড-19, করোনা ভাইরাস। একটা জিনিস শিখছি আমরা, করোনা ভাইরাস, ঠিক আছে। ও একজন বলছে কোর্সের লাইভ ক্লাস কতক্ষণ হবে? আমাদের কোর্সের লাইভ ক্লাসগুলো 1.5 ঘন্টার মতো হবে, 1.5 ঘন্টা এভারেজ, ঠিক আছে। তো এই যে দেখো, একটি ল্যাটিন শব্দ যার অর্থ কি? বিষ। ভাইরাসের অর্থ হচ্ছে বিষ, বিষাক্ত পদার্থ, বিষ। ওকে, তো এটা গেল। এরপরে আসো, ভাইরাস কি? ভাইরাস হলো একটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। তাহলে ভাইরাস কি দিয়ে তৈরি? ভাইরাস তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে ভাইরাস। ভাইরাস কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। এখন কিভাবে থাকে, গঠনটা কি থাকে, এটা আমি তোমাদেরকে পরে বুঝাবো, ঠিক আছে, আসতেছে একটু পরে। তাহলে ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। এখানে একটা লাইন, একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ভাইরাস কোষীয় না অকোষীয়? ভাইরাস কি কোষীয় না অকোষীয় উপাদান? দেখো, ভাইরাস কি? ভাইরাস থাকে হচ্ছে, ভাইরাসের ভিতরে কোনো কোষের অঙ্গাণু পাবা না, কোনো কিছুই ভাইরাসের ভিতরে তুমি কোষের উপাদানগুলা পাবা না। সো আমরা ভাইরাসকে কি বলতে পারি? আমরা ভাইরাসকে বলতে পারি অকোষীয়। ভাইরাসকে কি বলবো? অকোষীয়। তার মানে ওর ভিতরে কোষীয় কোনো উপাদান তুমি পাবা না, ঠিক আছে, কোষীয় কোনো উপাদান পাবা না। ওকে, এখন আসো, এখানে অনেক বিজ্ঞানীর নাম আছে, অনেক বিজ্ঞানীর নাম। এখন এত বিজ্ঞানী কি তুমি পড়বা? এত বিজ্ঞানী কি তুমি পড়তে পারবা?
কি করবা এত বিজ্ঞানী, তাই না? হ্যাঁ, এই বিজ্ঞানী তো ভাইয়া এইটা দেখলে মাথাটা ব্যথা হইতো, বিশ্বাস করো। আমি যখন তোমাদের জায়গায় ছিলাম, আমার বিজ্ঞানী দেখলে এগুলো মাথা ব্যথা হয়ে যেত। এই যে পুরো জায়গা জুড়ে এত বিজ্ঞানী, ভাইয়া এখন কি করব? এখন আমরা কি করব? দেখো, তোমাদেরকে ভাইয়া যতটুকু বলবো ততটুকুই পড়বা, ঠিক আছে? যতটুকু বলবো। আসো, প্রথম প্রথম যে ভাইরাসটি বসন্ত রোগের কথা উল্লেখ করেন, বসন্ত রোগের কথা উল্লেখ করেন এডওয়ার্ড জেনার। সাল দরকার নাই, হ্যাঁ, সাল কোনো প্রয়োজন নাই, সাল এখন আমি পড়বো না, যেই সাল বলবো সেই সাল পড়বা। ওকে, এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। বসন্ত রোগের কথা কে বলছেন? জেনার, ঠিক আছে, জেনার সাহেব। আচ্ছা, সর্বপ্রথম আবিষ্কৃত, খেয়াল করো, সর্বপ্রথম আবিষ্কৃত টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে, এটা তামাক পাতার গাছের ছোপ ছোপ, এই যে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন অ্যাডলফ মেয়ার। তাহলে প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা? টোবাকো মোজাইক ভাইরাস। এইটাকে সর্বপ্রথম কে উল্লেখ করেন? অ্যাডলফ মেয়ার, অ্যাডলফ মেয়ার। আচ্ছা, এরপরে আসো, এখানে ইম্পর্টেন্ট, দিমিত্রি আইভানোভস্কি। দিমিত্রি আইভানোভস্কি, ওর নামটা মনে রাখবো, আইভানোভস্কি। এই ভস্কি সাহেব তিনি হচ্ছেন ভাইরাসের আবিষ্কারক। তোমাকে একটা প্রশ্ন খুব কমনলি আসতে পারে, ভাইরাসের আবিষ্কারক কে? ভাইরাসের আবিষ্কারক কে? এই অ্যান্সারটা আসলে আমরা বলবো কি, এটার অ্যান্সার হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। দিমিত্রি আইভানোভস্কি, ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। ওকে, এরপরে আসো, ওয়াল্টার রিড। রিডের ব্যাপারটা পড়বা। রিড, ওয়াল্টার রিড পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন, ঠিক আছে? পিত জ্বর মানে ইয়েলো ফিভার, ইয়েলো ফিভারের মানব দেহে আগে হইতো। তো এই ভাইরাস আবিষ্কারটা করেন কে? রিড, রিড সাহেব, পিত জ্বর, ঠিক আছে, রিড। আচ্ছা, এরপরে এইদিকে তুমি এত কিছু না পড়ে ডিরেক্ট এই লাইনটায় চলে আসবা, বাউডেন এবং পিরি। বাউডেন এবং পিরি সাহেব, বিপি সাহেব, বাউডেন পিরি, বিপি, তারা কি করছেন? তারা এই রাসায়নিক উপাদান বর্ণনা করছেন। এইখানে তোমাদের এই লাইনটা আছে, দেখো, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করেন? বাউডেন অ্যান্ড পিরি। কে করছে? বাউডেন অ্যান্ড পিরি। তাহলে ওরা কি করছে? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি মানে ওর ভিতরে কি কি থাকবে, ওর বৈশিষ্ট্যটা কেমন হবে রাসায়নিকভাবে, সেই জিনিসগুলা তারা লক্ষ্য করছে, বাউডেন পিরি। ওকে, এরপরে আসো, এদিকে আর কিছু দেখবা, এখানে তোমাদের দেখার কিছু নাই, অন্য কিছু দেখবা না। এই জায়গাটায় এভাবে মনে রাখবা, গেল বিজ্ঞানী গেল, তিনি মরণ ব্যাধি যে এইডস, এইডসের জীবাণু আবিষ্কার করছে। তো এটাকে কিভাবে মনে রাখতে পারো? এইডস হলে কি হয়? বলা হয় যে এইডস হলে তুমি গেছো, তুমি মরছো, তাই না? এটার তো কোনো চিকিৎসা নাই। তো এইডস হলে তুমি মরে যাবা, মানে এরকম তো মানুষের ধারণা, আমরা বলি যে এইডস হলে গেছো। তাহলে এই যে এইডস হলে মরে গেল, তাহলে এটার এইডস এর আবিষ্কারক কে? গেল। এইডস জীবাণুর আবিষ্কারক কে? গেল সাহেব। তাহলে গেল সাহেব এমন একটা জীবাণু আবিষ্কার করছে যেটাতে মানুষ মারা গেল। তো এই জিনিসটা দেখো, গেল তিনি কি করছেন? এইচআইভি আবিষ্কার করছেন, এইচআইভি আবিষ্কার করছেন। এইটুকু লাইনগুলা পড়বা, ঠিক আছে, এই লাইনগুলা পড়বা, একদম যেটুকু ভাইয়া বলছি এতটুকু, এতটুকুই পড়বা। ভাইরাসের আবিষ্কারক কে? বসন্ত রোগ প্রথম কে দেখছেন, মানে উল্লেখ করছেন বসন্ত রোগের জীবাণুর কথা। রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করছেন? বাউডেন এন্ড পিরি, বাউডেন এন্ড পিরি। ওকে, এবার আসো, ভাইরাস নিয়ে আমরা যে গবেষণা করি, যেখানে পড়াশোনা করা হয়, যেখানে আলোচনা করা হয়, সবকিছু এদেরকে কি বলে? ভাইরোলজি। এই বিষয়টাকে কি বলে? ভাইরাস লজি। লজি মানে কি? বিদ্যা। লজি মানে কি? বিদ্যা। তাহলে ভাইরাস নিয়ে আমরা যে বিদ্যা, ভাইরাসকে নিয়ে যে বিদ্যাটা আছে সেটাকে কি বলে? ভাইরোলজি, ভাইরোলজি। ওকে, তাহলে এই ভাইরোলজির জনক কাকে বলে? স্ট্যানলিকে বলা হয়। ভাইরোলজির জনক কাকে বলা হয়? স্ট্যানলি সাহেবকে ভাইরোলজির জনক বলা হয়। তিনি এটা নিয়ে অনেক গবেষণা করছেন। তাহলে এইটা তো, এই বিজ্ঞানীর নাম তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বিজ্ঞানীর নাম তোমার জন্য ইম্পর্টেন্ট, যে ভাইরোলজির জনক কাকে বলা হয়? ভাইরোলজির জনক বলা হয় স্ট্যানলিকে। ওকে, এখন আমরা আসি যে ভাইরাসের বৈশিষ্ট্যটা কেমন। ভাইরাসের বৈশিষ্ট্যটা কেমন? দেখো, ভাইরাস এমন একটা জীব যে ওর মধ্যে জড় কিছু বৈশিষ্ট্য আছে। জড় বৈশিষ্ট্য মানে কি? মনে করি এই কলম, এটা একটা জড় পদার্থ। এটা কি জীবীয় পদার্থ? না, এটা একটা জড় পদার্থ। তো এই জড় পদার্থের মতো ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে। আবার কিছু বৈশিষ্ট্য জীবীয়, মানে আমাদের মতো, ধরো কিছু বৈশিষ্ট্য আমাদের মতো।
তো এই যে ভাইরাসের মধ্যে দুই রকমের বৈশিষ্ট্য, জড় জীবীয়, এজন্য পরে একজন বিজ্ঞানী লোফ তিনি কি বলছেন যে ভাই এত কাহিনী, ভাইরাসের মধ্যে দুইটাই আছেন, ভাইরাসকে কি বলবো, জড় বস্তু বলবো না জীবিত বস্তু বলবো? তো পরে তিনি বলছেন ভাইরাস জড় না জীব না, ভাইরাস ইজ ভাইরাস। একটা সহজ কথা বলছে, যে কথা মনে করো আমিও বলতে পারি। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলতে পারলো, বললো যে হৃদয় ভাইয়া ডাক্তার না টিচার, আমি বলবো হের দুইটাই তো, দুইটার মধ্যেই বৈশিষ্ট্য আছে, তো হৃদয় ভাইয়াই, এখানে আর এত কিছু বলার দরকার নাই, তাই না? তো হৃদয় ভাইয়া কি পূর্ণাঙ্গ টিচার হবে? না। হৃদয় ভাইয়া কি সারাক্ষণ ডাক্তারি করে? তাও না। ভাইয়া দুইটাই করতেছে। তাহলে কি হবে? হৃদয় ভাইয়া ডাক্তারও না, হৃদয় ভাইয়া লোভ সাহেব তাহলে কি বলতেন যে হৃদয় ভাইয়া ডাক্তারও না, হৃদয় ভাইয়া টিচারও না, হৃদয় ভাইয়া শেষ। বুঝছো? শেষ। ওকে, তো এইগুলা হচ্ছে, তো লোভ সাহেব এটাই বলতেন হৃদয় ভাইয়ের ক্ষেত্রে, তো ভাইরাসের ক্ষেত্রে তিনি এটাই বলছেন যে ভাইরাস জড়ও না জীবিতও না। ওকে, ডিরেক্ট ও হচ্ছে ভাইরাস ইজ ভাইরাস। ওকে, আচ্ছা, তো এটা গেল। তো আমাদের প্রি মেডিকেলের ক্লাসগুলো কিন্তু তোমরা এরকমই হবে, একদম বই ধরে আমরা লাইন বাই লাইন পড়াবো। বই ধরে প্রি মেডিকেলে কিন্তু আমরা একদম লাইন বাই লাইন এভাবে পড়াবো, এটাই মেডিকেল ক্লাস। এবং এই প্রি মেডিকেলের এই ক্লাসগুলো করলে হবে কি, তোমার এইচএসসির কিন্তু বায়োলজি কেমিস্ট্রি অনেক হেল্প হবে, স্পেশালি এমসিকিউতে তুমি অনেক ভালো করতে পারবা। এমসিকিউতে মাস্ট, সিকিউতে হয়তো তোমাকে একটু ভিতরে ডিটেলসে চিত্র এঁকে এঁকে পড়তে হবে, বাট ওভারঅল তুমি ভালো করবা, ঠিক আছে? তোমার লাভ হবে, রিভিশন হবে, এমসিকিউ ভালো হবে। এবং বায়োলজির ক্ষেত্রে এমসিকিউ সিকিউ মানে দেখা যাবে সবই কভার্ড হচ্ছে, মানে সবই তুমি পারতেছো, কারণ আমি তো পুরো বই ধরে পড়াবো, তাই না? বইয়ের লাইন বাই লাইন পড়াবো। ওকে, এই পচাও না রে ভাই, পচাও কেন? ওকে, এবার আসো ভাইরাসের বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য, ঠিক আছে? জড় এবং জীবীয়। তাহলে জড় বৈশিষ্ট্য কারা? আসো, জড় বৈশিষ্ট্য কি কি আমরা এটা একটু দেখবো, এগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, দেখছো? ভাইরাস অকোষীয় অতি আনুবীক্ষণিক। ভাইরাস কি? অকোষীয়, তার মানে ওর কোনো কোয়েশ্চেন নাই, হ্যাঁ, ওর কোনো মানে তোমার হচ্ছে কোষ, মানে কোষের ইয়ে নাই, তারপরে হচ্ছে অতি আনুবীক্ষণিক, মানে একদম ছোট, অতি আনুবীক্ষণিক। ব্যাকটেরিয়াকে বলা হয় আনুবীক্ষণিক, আর ভাইরাসকে বলা হয় অতি আনুবীক্ষণিক, মানে অনেক ছোট। ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাস অনেক ছোট, এজন্য এটাকে এটা বলা হয়। বিপাকীয় এনজাইম থাকে না। ওকে, দেখো বিপাকীয় এনজাইম নাই, কোনো এনজাইম মানে ওর যে ভিতরে, দেহের ভিতরে বিভিন্ন বিক্রিয়ার জন্য কোনো এনজাইম নাই। আচ্ছা, ও ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, নিজে নিজে প্রজনন করতে পারে না। এই যে কলম, ও কি নিজে নিজে প্রজনন করতে পারবে? নিজে নিজে ওর সংখ্যা বাড়াইতে পারবে? পারবে না। তো এটা কি একটা জড়? তাহলে ভাইরাসও জড় বস্তু বলছে। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টার যোগ্য নয়। দেখো খালি না না, ফিল্টার যোগ্য না। তারপরে কি বলছে যে এখানে দেখো একটা রাসায়নিক উপাদানের মতো ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ভাইরাসকে একটা রাসায়নিক কেমিক্যালের মতো ওকে সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপনও করা যায়, সাসপেনশন করা যায়, দ্রবণ সাসপেনশন করা যায়, তলানীকরণ করা যায়। দেখো সবগুলা শব্দ একটা রাসায়নিক কণার মতো মনে হচ্ছে, তাই না? একটা রাসায়নিক কণার মতো মনে হচ্ছে। তাহলে আমরা কি বললাম যে ওকে সবকিছুই করা যায়, ওকে কি করা যায়? সবকিছুই করা যায়। তো এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার যে ওকে সবকিছু আমরা করতে পারবো। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। কি বলছে? জীবকোষের বাইরে, ওকে, জীবকোষের বাইরে রাসায়নিক কণার মতো। এটা তো বারবার বললাম যে ভাইরাসের জড় বৈশিষ্ট্যটা খেয়াল করবা, এটা একটা রাসায়নিক কণা, কেমিক্যাল পার্টিকেলের মতো। হ্যাঁ, এটা ওই যে আমরা পড়ছি না, সোডিয়াম টোডিয়াম, হ্যাঁ, এইসব ম্যাগনেসিয়াম, এগুলোর মতো চিন্তা করবা। সবকিছু করা যায় ওকে, হ্যাঁ, সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন, তলানি, এগুলো করা যায়। ওকে, এবং ওদের দেহে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতে পারে না। কারণ কি? অ্যান্টিবায়োটিক কাদের বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে এটা আমাদের অনেক কমন ধারণা, অনেক স্টুডেন্টরা বা আমরা সাধারণ মানুষ অনেকে মনে করে যে অ্যান্টিবায়োটিক মনে হয় ভাইরাসেই দিতে হবে, মানে ভাইরাসে দিলেও মনে হয় অ্যান্টিবায়োটিক কাজে দিবে। কারো কি হয়েছে, ধরো মানুষের অনেক ভাইরাল জ্বর হয়, কাশি হয়, বা এরকম কিছু থেকে তোমার ভাইরাল কোনো সমস্যা হয়, মানুষের ধারণা হচ্ছে ওরা অ্যান্টিবায়োটিক দাও। কমন মানুষ কি বলে? একটা অ্যান্টিবায়োটিক খাও।
তো অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের বিরুদ্ধে কখনো কাজ করবে? কাজ করবে? করবে না। এটা কিসের বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়া জনিত কোনো সংক্রমণে এটা কাজ করবে। ভাইরাসের বিরুদ্ধে তো সে কাজ করবে না। কিন্তু আমাদের অনেক কি থাকে, বাংলাদেশে প্রতি বছর ডাক্তার বের হয় ধরো 9 থেকে 10,000 অ্যাপ্রক্সিমেটলি, সরকারি বেসরকারি মিলায়ে ধরলাম 9 থেকে 10,000 ডাক্তার। শুধু 9 থেকে 10,000 ডাক্তার বের হয় না, সাথে করে বাংলাদেশে প্রতি বছর 1 লাখ ডাক্তার বের হয়। কিভাবে? কারণ 1 লাখেরও বেশি, কারণ বাংলাদেশের অলিতে গলিতে বাসায় মানুষ নিজেরাই ডাক্তার সেজে যায়। বুঝছো? নতুন নতুন ডাক্তার সাজে, সে নিজেই এই এটা হইছে, তুমি একটা এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে নাও, এতদিন নিজের মতো খেয়ে ফেলো, ডাক্তার কাছে যাওয়া লাগবে না, আমি বললাম এটা খেয়ে ফেলো। এরপরে দেখা গেল সে যে বলছে অ্যান্টিবায়োটিক খাইতে, ওই অ্যান্টিবায়োটিক খেয়ে রুগী তো সুস্থ। হ্যাঁ, আরে আমার তো একটু ভালো, কিন্তু এইটা যে দিন শেষে তার কত ক্ষতি করলো সেও জানে না। সে ভাবতেছে আপাতত তো ভালোই আছে। বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তো তাহলে এজন্য ডাক্তার হইতে হবে পড়াশোনা করে, মানুষের মুখের কথা শুনে ডাক্তার হওয়া যাবে না, তাই না? তাহলে আমরা কোন ডাক্তার হব? আমরা ডাক্তার হব সরকারি মেডিকেল, মানে সরকারি মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার চেষ্টা করব। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে সরকারি মেডিকেলে ঢুকে, তাই না? তার মানে 5,000, প্রথম 5,000-এর মধ্যে ঢুকে আমাদের ডাক্তার হইতে হবে। আমরা যদি চিন্তা করি ওই 1 লাখের মতো ডাক্তার হব, বাসা বাড়িতে যেভাবে ডাক্তার হয়, তাইলে তো ডাক্তার আর হওয়া হবে না। ওকে, তাহলে দেখো অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কখনোই কাজ করে না, ওটা অ্যান্টিবায়োটিক বানানোই হয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ওকে, এবার আসো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, জীবীয় বৈশিষ্ট্য মানে ভাইরাসের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে? জীবীয় কি কি বৈশিষ্ট্য থাকবে বলো তো? মানে একটা জীবিত মানুষের মতো, ইয়ের মতো। প্রথম কথা, ও সংখ্যা বৃদ্ধি তো করতে পারে, নিজে নিজে না পারুক, খেয়াল করো, অন্যের দেহে গিয়ে পারে। ভাইরাস ধরো তোমার দেহে গিয়ে ও সংখ্যা বাড়াইতে পারবে, নিজে নিজে একা একা পারবে না, তোমার দেহে গিয়ে পারবে। কিন্তু এই কলমটা, এটা যে এটা তোমার বডিতে দাও, এটা অন্য কোনো বডিতে দাও, এটা পারবে? এটা পারবে? পারবে না। তার মানে আমরা দেখলাম ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, যে অন্যের দেহে গিয়ে সে সংখ্যা বাড়াইতে পারে। আচ্ছা, তারপরে বলছে নতুন ভাইরাসটা মাতৃ ভাইরাসের মতো থাকে। বুঝছো? আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের সাথে আমাদের বাবা মায়ের একটা মিল থাকে, তাই না? বাবা মায়ের ইয়ের সাথে। তো ভাইরাসে এটা দেখা গেছে যে ভাইরাসের যে নতুন ভাইরাসটা তৈরি হবে সেটা মা ভাইরাস থেকে, মানে বৈশিষ্ট্য সেম বজায় থাকে, মা ভাইরাসের সাথে ওর বৈশিষ্ট্য বজায়। তার মানে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য, আমাদের মতো বৈশিষ্ট্য। এরপরে দেখো ওদের দেহেও ডিএনএ অথবা আরএনএ থাকে এবং প্রোটিনও থাকে। তাহলে দেখো, হ্যাঁ, আমরা কি আমাদের ভিতরে ডিএনএ আছে, আরএনএ আছে, দুইটাই আছে। কিন্তু ভাইরাসের হয় ডিএনএ না হয় আরএনএ থাকবে। আচ্ছা, প্রোটিন তো থাকবে আমাদের মতোই, দেখছো? এরপর বলছো বাধ্যতামূলক পরজীবী, মানে ও অন্যের দেহেই থাকবে। ভাইরাস একমাত্র যে নিজে নিজে জীবন যাপন করতে পারে না। ভাইরাস সবসময় কারো না কারো দেহে থেকে, তোমার দেহ ভাইরাস আছে, এখন আমার দেহ থাকবে, এরপরে এখানে যা আছে সবার দেহে থাকবে, সব জায়গায় ভাইরাস কাজ করবে। ঠিক আছে, ভাইরাস কাজ করবে। বুঝছো? এই তাহলে এটা গেল ভাইরাস পরিব্যক্তি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম, মানে নিজের ভিতরে পরিবর্তন আনতে পারে। তাহলে এটা তো আমাদেরও হয়, আমাদের ভিতরে পরিবর্তন আসে, আমাদের জিনগত অনেক সময় পরিবর্তন ঘটে বিভিন্ন কারণে, ভাইরাসও এই জিনিসটা ঘটতে পারে। তার মানে আমরা বুঝলাম যে ভাইরাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য, এই যে এই বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু পড়তে হবে, বুঝেই পড়বা, আমি যেভাবে বলছি যে কি থাকে এরকম। তো এটা পড়ে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ভাইরাসের এগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। দেখলেই বুঝবা যে এটা জীবীয় বৈশিষ্ট্য কিনা। তোমাকে কিছু প্রশ্ন করতে পারে নিচের কোনটি জীবীয় বৈশিষ্ট্য, তুমি অ্যান্সার করতে পারবা না যে এটা জীবীয়, মানে দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো আমাদের সাথে যেগুলো মিল আছে সেগুলো কি তার জীবীয় বৈশিষ্ট্য। রাইট? এগুলো কি জীবীয় বৈশিষ্ট্য না? ওকে, ফাইন। জিনগত পুনর্বিন্যাস দেখা যায়, এই যে লাইনগুলা, মানে মেইন পয়েন্টগুলা পড়বা। জিনগত পুনর্বিন্যাস, খেয়াল করো জিনগত পুনর্বিন্যাস কি? পুনরায় বিন্যাস মানে জেনেটিক্যাল, জিন তো গঠন ডিএনএ এর ভিতরে থাকে। এই জিনের ধরো কোনো কিছু ওলট পালট হয়ে আবার পুনর্বিন্যাস হয়ে গেল, এখানেরটা এখানে গেল, ওখানেরটা এখানে আসলো, এরকম পুনর্বিন্যাস হইতে পারে, যেটা কিনা অনেক প্রাণীদেরও হয়, আমাদেরও হয়।
আমাদের অনেক মিউটেশন ঘটে, এগুলো এগুলো পরিবর্তন ঘটে। তাহলে ওদের ভিতরে জিনগত পুনর্বিন্যাস হয়ে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি করে। যেমন আমি আবার বলি যে তোমরা ইয়েতে দেখছিলা, কোভিডের টাইমে দেখছিলা যে এক এক দেশে এক এক ভ্যারিয়েন্ট। তোমরা ছোট ছিল অনেক, তো এক এক দেশে এক এক ভ্যারিয়েন্ট থাকে, আরে এটা বেশি শক্তিশালী, ওইটারটা এটা বেশি শক্তিশালী। তো এই জিনিসগুলা হচ্ছে এই জিনগত পুনর্বিন্যাসের মাধ্যমে হয়, জিনগত পুনর্বিন্যাস হয়। ওকে, একজন বলছে ভাইরাস দেখবো কিভাবে? তো ভাইরাস যদি তুমি দেখতে চাও তাহলে অবশ্যই তুমি ভাইরাসকে তোমার বাসায় নিমন্ত্রণ করো, ভাইরাসকে দাওয়াত দাও, ভাইরাস দাওয়াত দিলে আসবে, সাথে তো কিছু মিষ্টি নিয়ে আসবে। তখন তুমি দেখবা যে যেই মিষ্টি নিয়ে আসছে সেই ভাইরাস, তো তারপরে ভাইরাসকে তুমি দেখতে পারবা। বুঝো নাই? ভাইরাসকে দেখতে পারবা। ভাইরাসকে দেখা একদম সহজ ভাইয়া। মানে ভাইরাস এত বড় সাইজের হয় এবং ও এত সুন্দর কথা বলে, তুমি দেখলেই বুঝবা যে ও একটা ভাইরাস। একজন বলছে পরিব্যক্তি। পরিব্যক্তি হচ্ছে ওই যে জিনের সিকোয়েন্স ওলট পালট হওয়াটাকে পরিব্যক্তি বলে। আর এই পরিব্যক্তি থেকে প্রকরণ হয়, মানে এক একজন এক এক রকম হয়, এক একজন এক এক রকম হয়। তাহলে পরিব্যক্তি থেকেই প্রকরণ হয়। পরিব্যক্তি কি? জিনের সিকোয়েন্স ওলট পালট হয়ে যাওয়া। হ্যাঁ, তো এটা গেল। এবার আসো ভাইরাসের গঠনে আমরা বলি যে কেন্দ্রীয় বস্তু কি থাকে আর বাইরে কি থাকে। যেমন একটা ভাইরাসের দেখো ওর বাইরে একটা আবরণ থাকে, এটাকে বলে ক্যাপসিড। কি বলে এটাকে? ক্যাপসিড। ঠিক আছে, এটাকে কি বলে? ক্যাপসিড। আর এর ভিতরে কি থাকে? ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ অথবা আরএনএ থাকে, যে কোনো একটা, দুইটা থাকবে না। তাহলে কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিড থাকবে, এখানে হচ্ছে তোমার ক্যাপসিড তথা প্রোটিন আবরণ থাকে। এই যে ক্যাপসিড আবরণটা, ভাইরাসের ক্যাপসিড আবরণ, ওর প্রতিটা অংশকে কি বলা হয়? প্রতিটা ক্ষুদ্র অংশকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। আচ্ছা, ভাইরাসে ক্যাপসিডের বাইরে, ক্যাপসিডকে ঘিরে সাধারণত তোমার একটা বিশেষ আবরণ থাকে, এটাকে এনভেলপ বলে। এটা সব ভাইরাসে থাকবে না, কিছু কিছু ভাইরাসে এই ক্যাপসিড আবরণের বাইরেও একটা এক্সট্রা আবরণ থাকে, ওটাকে বলে এনভেলপ। এটা সবার থাকবে না। আবারও বলি, এটা সব ভাইরাসের থাকবে না। ঠিক আছে, সব ভাইরাসের এটা থাকে না, শুধুমাত্র এই ভাইরাসগুলোর এটা থাকবে। হ্যাঁ, কিছু কিছু ভাইরাসের থাকবে আর কি এনভেলপ। তাহলে ভাইরাসের বেসিক গঠনে কারা থাকে? কি থাকে? একটা ক্যাপসিড। কি থাকবে? একটা ক্যাপসিড। ভিতরে কি থাকবে? হয় ডিএনএ, না হয় আরএনএ। ওকে, বুঝছো? ওকে, এবার আসো, তাহলে আমরা এনভেলপ বুঝলাম। এবার দেখো, এই যে পয়েন্টে আমাদের নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, এগুলো তো আমাদের অলরেডি বলছি, তোমাদের এখানে আর কিছু লাগবে না। তবে কিছু কিছু সময় এই যে লিপিডের একটা ভাইরাসে লিপিডের একটা এক্সট্রা আবরণ থাকে। ঠিক আছে, দেখো এই যে বহিস্থ আবরণ, এটাকে বলে পেপলোমিয়ার। মানে লিপিডের একটা আবরণ থাকে কিছু কিছু ভাইরাস, যেমন এই যে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এদের হয় কি এরকম বাইরে একটা এক্সট্রা আবরণ থাকে লিপিডের। তো এই যে লিপিডের আবরণ, লিপোপ্রোটিন স্তরের প্রতিটা অংশকে, একককে বলা হয় পেপলোমিয়ার। কি বলা হয়? পেপলোমিয়ার। আর এই যে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলে লিপোভাইরাস। সহজ কথা, লিপিড যার আছে, লিপিড থেকে লিপো, তাহলে লিপোভাইরাস। কি বলা হয়? লিপোভাইরাস। তাহলে লিপিড যুক্ত আবরণ, লিপিড যুক্ত আবরণ যুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। আর ওর প্রতিটা অংশকে কি বলা হয়? পেপলোমিয়ার। কি বলা হয়? পেপলোমিয়ার। পেপলোমিয়ার। ঠিক আছে, এই কথাটা বলা হচ্ছে। ওকে, এবার আসো এনজাইম। এনজাইমের ব্যাপারে তোমার যেমন এক একটা ভাইরাসে, যেমন দেখো ব্যাকটেরিওফাজে লাইসোজাইম থাকে। লাইসোজাইম মানে ধ্বংস করে সবাই। এইচআইভি ভাইরাসে থাকে কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা ইম্পর্টেন্ট। এইচআইভি ভাইরাসে এক ধরনের এনজাইম থাকে, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে জানো? উল্টা কাজ করে, আরএনএ থেকে ডিএনএ বানায়।
কি করে? আরএনএ কে ডিএনএ বানায়। তাহলে এই জিনিসটা এইচআইভি ভাইরাসে রিভার্স রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে এইচআইভি ভাইরাসের। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কোথায় থাকবে? এইচআইভি ভাইরাসে থাকবে। ওকে, এরপরে আসো আকৃতি অনুযায়ী কি বলছে দেখো। আমাদের ভাইরাসের প্রকারভেদটা জানতে হবে। যাও আগে খেয়াল করো, ভাইরাসের প্রকারভেদ তোমাকে জানতে হবে, ঠিক আছে? প্রকারভেদ জানতে হবে। যেমন দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচি আকার, সিলিন্ড্রিক্যাল এবং ডিম্বাকার। হ্যাঁ, আসো আমি বলতেছি। এই যে বিভিন্ন আকৃতি, কার আকৃতিটা দেখতে কেমন, কোন ভাইরাসটা দেখতে কেমন, এটা তুমি কিভাবে পারবা? এই জিনিসটা তুমি কিভাবে মুখস্থ করবা? আসো, যেমন দেখো দণ্ডাকার, খেয়াল করো দণ্ডাকার। তো দণ্ডাকার ভাইরাস কারা কারা? এটিএম, খেয়াল করো এটিএম দিয়ে মনে রাখবা। এটিএম, এতে কি আলফা আলফা, এই যে আলফা আলফা। টিতে কি? টিতে হচ্ছে টোবাকো মোজাইক। এমতে কি? এমতে হচ্ছে ভাইয়া এই যে মাম্পস ভাইরাস। তাহলে এটিএম দিয়ে মনে রাখবা দণ্ডাকার ভাইরাসগুলা। হ্যাঁ, ওকে, দণ্ডাকার ভাইরাসগুলা কি? এটিএম দিয়ে মনে রাখবা, সহজ, এটিএম। আচ্ছা, গোলাকার ভাইরাস এটা কিভাবে মনে রাখবা? ডেপ্থ, ডেপ্থ। ওকে, কি দিয়ে মনে রাখবা? এটা ডেপথ দিয়ে মনে রাখবা। তাহলে ডিই ডেঙ্গু, তোমার হচ্ছে পোলিও, তারপরে হচ্ছে টিতে টিআইভি, এইচতে এইচআইভি, ডেপথ, ঠিক আছে? ডেপথ দিয়ে মনে রাখবা। ওকে, এরপরে আসো তোমার এখানে ঘনক্ষেত্রাকার ভাইরাস, এটাকে মনে রাখবো হাভা। কি দিয়ে? হাভা, হাভা, হারপিস ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া। এরা হচ্ছে ঘনকের মতো, ঘনক, কিউব, কিউব তোমরা পড়েছো, কিউবের মতো। ব্যাঙাচি, মানে ব্যাঙাচি কি? এরকম ব্যাঙাচি। এই ব্যাঙাচি আকৃতির ভাইরাস কারা? টি2, টি4, টি6, টি2, টি4, টি6, এরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির, ঠিক আছে? ব্যাঙাচি আকৃতির থাকে। সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল কি? ইস, এভাবে মনে রাখো, ইস। তাহলে ইতে দেখো, হ্যাঁ, ইবোলা, মেইনলি ইবোলাটা মনে রাখবা, ঠিক আছে? ইবোলা, ইবোলা। আবার মোটরের, মোটরের স্ট্রিক, মোটরের স্ট্রিক। তাহলে স্ট্রিক, স্ট্রিক, সিলিন্ড্রিক্যাল। আর ইবোলা, তাহলে ইস দিয়ে মনে রাখবা। ইতে হচ্ছে ইবোলা, আর শতে সিলিন্ড্রিক্যাল এবং স্ট্রিক ভাইরাস, স্ট্রিক ভাইরাস। ডিম্বাকার আসো, ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ডিম্বাকার মনে রাখো এভাবে, আমরা সহজ, আমাদের শত্রুকে বর্তমানে আমরা কিভাবে বলি? ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে দেখতে পারি না, তাই না? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার ইনতে কি মনে রাখবা? ইনফ্লুয়েঞ্জা। আর ডতে ডিম্বাকার, ডিতে ডিম্বাকার। তাহলে ইনতে ইনফ্লুয়েঞ্জা, ডিতে ডিম্বাকার। তাহলে ডিম্বাকার কোন ভাইরাস? ইন দিয়ে মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা। তাহলে আমরা লিখে রাখবো ছোট করে ইন্ডিয়া। আমরা কি লিখে রাখবো? ইন্ডিয়া লিখে রাখবো, ঠিক আছে? ইন্ডিয়া লিখে রাখবো। আচ্ছা, সবাই এটা বুঝছো? একদম ভাইরাসের এই আকৃতিগত দিক থেকে এই জিনিসটা আমাদের জন্য, মানে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা একটা 5 স্টার টপিক, 5 স্টার টপিক। হ্যাঁ, এটা কি 5 স্টার টপিক। এই জায়গায় আমরা কি বলছি? নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এবার ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাসের উদাহরণগুলা দেখো। ডিএনএ ভাইরাসের উদাহরণ পড়তে হবে, তাহলে তুমি আরএনএ ভাইরাসের গুলা এমনিই পারবা যে এরা তো ডিএনএ ভাইরাস, তাহলে বাকিগুলা সব আরএনএ ভাইরাস, তাই না? কারণ আমরা জানি কোন কোন ভাইরাসে ডিএনএ থাকে, কোন কোন ভাইরাসে আরএনএ থাকে। একই সাথে ডিএনএ আরএনএ একটা ভাইরাসে থাকে না। সো আমরা এটা মাথায় রাখবো। তো এবার আসো ডিএনএ ভাইরাসের উদাহরণটা আমরা একটু শিখে রাখি। ডিএনএ ভাইরাস, ঠিক আছে? আসো, তাহলে ডিএনএ ভাইরাস কি বলছে? টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু, টিটু
ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। একদম কমন উদাহরণ, মানে কমন একটা ছন্দ, সবারই জানা উচিত কথা। টিপুর ভাই, হ্যাঁ, TIV, ভাই ভ্যারিওলা, ঠিক আছে। T2 মানে T2 ভাইরাস। ভ্যানিলা, ভ্যাকসিনিয়া, ঠিক আছে, ভ্যাকসিনিয়া। হতে হারপিস, হতে কি হারপিস, ফ্রান্সে ফুলকপি মোজাইক ভাইরাস, ফুলকপি মোজাইক, হতে ফুলকপি মোজাইক। এলোতে অ্যাডিনো ভাইরাস। এখানে হতেতে আরেকটা নাম মনে রাখবা, হেপাটাইটিস বি, এই। তাহলে দেখো আমরা দেখলাম টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ওকে ভাই, ভিডিও আটকে গেছে দেখি। ও আয় হায়, কি হইল? ভিডিও কেন আটকাইলো? দাঁড়ো, এই ভিডিও আটকে গেছে কেন আবার? ভিডিও আটকে গেছে কেন? নেট আসতে দেখলাম কিন্তু ভিডিও আটকে গেছে। ভিডিও আটকে গেছে, ভিডিও কোথায়? এখানে আটকে গেছে কেন? নেটে হয়েছে? দেখো এখানে ঠিক করো, সমস্যা। ভিডিও না দেখা যাচ্ছে না। ওকে গাইজ, ঠিক হয়েছে, চলো। ঠিক হয়েছে, ওকে। সো আমরা ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো দেখছিলাম। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। কি বলছে? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। সো টিআইভি, ভ্যারিওলা, টিটু, ভ্যাকসিনিয়া, হতে হারপিস, হেপাটাইটিস বি, ফুলকপি মোজাইক ভাইরাস এবং অ্যাডিনো, ঠিক আছে, এবং অ্যাডিনো ভাইরাস। তাহলে এগুলো হচ্ছে ডিএনএ, এগুলো হচ্ছে কি ডিএনএ ভাইরাস। এগুলো কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। এগুলো কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। ওকে, আচ্ছা, তাহলে এখন এগুলো পারবা।
এবার আসো একটু আরেকটু মজার ব্যাপার, এই যে ডিএনএ ভাইরাস আমরা বললাম পার্ভোভিরিডেই গোত্রের যে ভাইরাসগুলা, হ্যাঁ, M13, সাইএক্স, ফাইএক্স, 174, কলিফাজ, M13, এরা আবার এদের ডিএনএ একসূত্রক, এখানে একটু ব্যতিক্রমী। নর্মালি ডিএনএ কি হয় দ্বিসূত্রক, কিন্তু ওদের ডিএনএটা একসূত্রক। কাদের? পার্ভো আর হচ্ছে পার্ভোভিরিডেই, ঠিক আছে, পার্ভোভিরিডেই কি একসূত্রক। এটা মনে রাখবে এভাবে যে ওরা একাই পারবো, আমরা বলি না হ্যাঁ আমি একাই পারবো, এগুলো আমার লাগবে না, আমি একাই পারবো। তাহলে এই যে পারবো, পার্ভোভিরিডেই, ওরটা কেমন? ডিএনএটা একসূত্রক। আমরা তো কমনলি কি বলি, হ্যাঁ আরে আমি একাই পারবো, আরে কাউরে লাগবে না, ভাবসাব নিয়ে একাই পারবো। তাহলে এই যে পারবো, পার্ভোভিরিডেই ওর কি এক এক সূত্রক, ওর ডিএনএটা কি এক সূত্রক, এভাবে মনে রেখে দিবা। আরএনএ ভাইরাস বাকি সব যত ভাইরাসের নাম জানে এরা আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাসের নাম জানলে বাকি সবগুলাই আরএনএ ভাইরাস। তো এখন দেখো এর মধ্যে আবার ব্যতিক্রম আছে, যে কিছু আরএনএ দ্বিসূত্রক, কিছু আরএনএ দ্বিসূত্রক, যেমন রিওভিরিডেই গোত্রের এই যে রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এই ভাইরাসগুলো মানে রিওভিরিডেই গোত্রের ভাইরাসগুলো কেমন? দ্বিসূত্রক, হ্যাঁ দ্বিসূত্রক। তাহলে রিওভিরিডেই গোত্রের ভাইরাসগুলো কেমন? দ্বিসূত্রক হবে, ঠিক আছে, দ্বিসূত্রক হবে। এবার আসো তাহলে এই জায়গায় আমরা কি বলি, বহিস্থ আবরণ অনুযায়ী এটা পোষক দেহ, বহিস্থ আবরণ এটা এত পড়া লাগে না, মেইনলি একটু জানবা যে এটা আমরা তখনও পড়ছি। বহিস্থ আবরণী মানে এক্সট্রা একটা আবরণ কার থাকে? এক্সট্রা একটা আবরণ থাকে এই যে HHI, লিখে রাখো, হারপিস, HIV, ইনফ্লুয়েঞ্জা, HHI, যাদের মধ্যে এক্সট্রা ক্যাপসিড আবরণের বাইরে আবার এক্সট্রা একটা আবরণ থাকে, বহিস্থ আবরণী তাদের। আচ্ছা ফাইন। এবার পোষক দেহ মানে কোথায় আক্রমণ করতেছে? উদ্ভিদে আক্রমণ করলে উদ্ভিদ ভাইরাস, প্রাণীতে আক্রমণ করে যারা এই যে হ্যাঁ এরা হচ্ছে প্রাণী ভাইরাস, যেমন HIV, ভ্যাকসিনিয়া, আমাদের দেহে যেসব আক্রমণ করে এরা প্রাণী ভাইরাস। ব্যাকটেরিওফাজ মানে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এই যে T2, T4, এরা কি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, হ্যাঁ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সায়ানোফাজ মানে কি? যে নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে। সায়ানোফাজ কারা? নীলাভ সবুজ শৈবাল, যেমন LPP1, LPP2, এগুলো হচ্ছে সায়ানোফাজ। এগুলো কি? সায়ানোফাজ। তার মানে নীলাভ সবুজ শৈবাল, এদেরকে আক্রমণ করে যেই ভাইরাস তাদেরকে আমরা বলি সায়ানোফাজ, LPP1। এখন দেখো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস তুমি পড়লা, মেজর কিছু পার্থক্যটা একবার এমনি রিডিং দিতে পারো। আরএনএ ভাইরাস সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার হয়, যে লম্বা হয়। আরএনএ ভাইরাসগুলো কি হয়? লম্বা। কিন্তু ডিএনএ ভাইরাসগুলো গোল, ব্যাঙাচি আকৃতির বা পাউরুটি আকৃতির ওগুলা হয়। তাহলে আরএনএ ভাইরাস মেইনলি দণ্ডাকার বা সূত্রাকার হয়। আচ্ছা, আরএনএ ভাইরাস অধিকাংশ উদ্ভিদ ভাইরাসই কি আরএনএ ভাইরাস। এই যে উদ্ভিদে যত আক্রমণ হয় ম্যাক্সিমামই কি আরএনএ ভাইরাস। আর অধিকাংশ প্রাণী ভাইরাস, এই যে আমাদের প্রাণী দেহে যে আক্রমণ করে বা ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়াতে আক্রমণ করে, তারা হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়াতে আক্রমণকারী এবং আমাদের প্রাণী দেহে আক্রমণকারী ম্যাক্সিমাম ভাইরাসই কি ডিএনএ ভাইরাস। ওকে, এটা বলছে। এখানে বাকিগুলো পারবা, বাকিগুলো অলরেডি। এখানে মনে রাখবা আরএনএ ভাইরাসে সাধারণত ওই এনভেলপটা থাকে না, কিন্তু ডিএনএ ভাইরাসে এই যে এনভেলপ থাকে, একটা আবরণী, যে ওই এনভেলপটা ডিএনএ ভাইরাসে থাকে, আরএনএ ভাইরাসে থাকবে না, আরএনএ ভাইরাসে থাকবে না। আচ্ছা, এখানে বলছে ভাইরাসের পরজীবিতা মানে সব ভাইরাস কি সব জায়গায় আক্রমণ করবে? বলো, সব ভাইরাস কি সব জায়গায় আক্রমণ করবে? করবে না। সব ভাইরাস সব জায়গায় আক্রমণ করে না, সব ভাইরাস সব জায়গায় আক্রমণ করে না, ঠিক আছে? করে? ও তো করে না, সব ভাইরাস সব জায়গায় আক্রমণটা করে না। তাহলে এইখানে তুমি দেখো যে এই যে যেমন আমাদের ধরো ঠান্ডা লাগার যে ভাইরাস, ও কোথায় আক্রমণ? ও কি কখনো ক্ষুদ্রান্ত্রে আক্রমণ করবে? করবে না। ওর নির্দিষ্ট একটা রিসেপ্টর আছে। আমাদের ঠান্ডা লাগার যে ভাইরাস, ও আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করবে, শ্বাসনালীতে আক্রমণ করবে, তাই না? তারপরে ধরো যেই ভাইরাসগুলা নিউমোনিয়া, কোভিড, ও নিউমোনিয়াতে নিউমোনিয়া করাইতো, তার মানে ওর ফুসফুসে গিয়ে আক্রমণ করাবে। তাহলে প্রত্যেকটা ভাইরাসের কিন্তু, হ্যাঁ, যেমন দেখো চিকেন পক্স, আমাদের যে পক্স হতো না ছোটবেলায়, পক্স কোথায় হতো? এই যে ত্বক এরকম ফোসকার মতো পড়তো, তাই না? তাহলে এটা কি ত্বককে আক্রমণ করে, তার মানে ওর রিসেপ্টরটা কোথায়? ত্বকে। তাহলে চিকেন পক্সের রিসেপ্টর কোথায়? ত্বকে। তার মানে এক একটা ভাইরাসের এক একটা রিসেপ্টর থাকে। কি থাকে? রিসেপ্টর থাকে। ওই যেখানে ওর রিসেপ্টর সেখানে সে গিয়ে আক্রমণ করবে, সব জায়গায় আক্রমণ করবে না। আচ্ছা, এবার আসো
এইখানে আমরা যদি বলি যে কিছু ভাইরাস থাকে ইমার্জিং ভাইরাস। আসো ইমার্জিং ভাইরাস এটা আমরা মনে রাখবো চ্যান্স দিয়ে মনে রাখবা। কি কি দেখো, ইমার্জিং ভাইরাস কি, যে পোষক দেহ পাল্টায়। মনে করো কখনো বাদুড়ে আক্রমণ করছে এরপরে মানুষে গেছে, কখনো বানরে আক্রমণ করছে তারপরে মানুষে আসছে। তাহলে এই যে দেখো এই ভাইরাসটা একবার ছিল বানরে, একবার বাদুড়ে, একবার মানুষে, এই যে একটা থেকে একটা পোষক দেহ পাল্টায় তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাদেরকে কি বলা হয়? ইমার্জিং ভাইরাস। তো এই ইমার্জিং ভাইরাসের মধ্যে আমরা দেখি এইচআইভি, সার্স, নাইল, ইবোলা, নোভেল করোনা। তাহলে কিভাবে মনে রাখবা? চেন্স দিয়ে, সিতে করোনা, এইচতে এইচআইভি, ইতে ইবোলা, এনতে নাইল, এসতে সার্স। তাহলে আমাদের এই নামগুলো আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা কি মনে রাখবো? চেন্স। এখন আসো ভিরিয়ন, এই যে নামগুলো নিয়ে কিছু সাবভাইরাল সত্তা। তো আমরা ভিরিয়নটা আগে বুঝবো। ভিরিয়ন কি? একদম পারফেক্ট একটা ভাইরাস হচ্ছে ভিরিয়ন। মানে এই যে ভিরিয়নে তুমি দেখবা ভিরিয়নে কি আছে? ভিরিয়নে ভাইয়া নিউক্লিক অ্যাসিড আছে ভিতরে, তারপরে বাইরে প্রোটিন আবরণ আছে, এবং এই ভাইরাসটা সংক্রমণও করতে পারে। কি বলছে? ও আক্রমণ করতে পারে। তাহলে আমি বলতেছি যে একটা পারফেক্ট ভাইরাস যে সংক্রমণ করতে পারে তাকে ভিরিয়ন বলা হয়। এখন ধরো একটা ভাইরাসের সবই ঠিক আছে কিন্তু সে সংক্রমণ ঘটাতে পারে না, তার সংক্রমণ করার ক্ষমতা নাই, তাহলে তাকে কি বলে? এই যে দেখো সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলে নিউক্লিয় ক্যাপসিড। কেন নিউক্লিয় ক্যাপসিড বলা হচ্ছে? তারপরে নিউক্লিয় ক্যাপসিড তার মানে নিউক্লিক অ্যাসিড আছে আর ক্যাপসিড কি আছে? আবরণ আছে। নিউক্লিক অ্যাসিড আছে আর ক্যাপসিড আবরণ আছে, এজন্য ওরে খালি নিউক্লিয় ক্যাপসিড বলছে। ওর সংক্রমণ করার মতো কোনো ক্ষমতা ওর নাই, সংক্রমণ করার মতো কোনো ক্ষমতা ওর নাই। ওকে, এবার আসো তাহলে আমরা এই লাইনটুকু ভালো করে মনে রাখবো যে ভিরিয়ন কি। হ্যাঁ, তাহলে সবাই বলো তো, এখন সবাই একটা কমেন্ট করো। হ্যাঁ, অনেকের এটা ঘুলায় যায়, আমি এটা বলতেছি, এটা আমি সহজভাবে শিখাই দিব যেন আর ঘুলাবে না। হ্যাঁ, সহজভাবে ভাইয়া শিখাই দিব একদম। দেখো ভিরিয়নটা বুঝো, ভিরিয়ন ভাইরাস মানে এটা একটা পারফেক্ট ভাইরাস, ভিরিয়ন। হ্যাঁ, পারফেক্ট ভাইরাস। এবার আসো বাকিগুলা কিভাবে শিখবা। দেখো ভিরয়েড, খেয়াল করো, ভিরয়েড কি? ভিরয়েড শব্দটার মধ্যে দেখবা র আছে, ভিরয়েড মানে এইখানে কেবল আরএনএ থাকবে, রতে মনে রাখো আরএনএ আছে। এই ভিরয়েডে কোনো প্রোটিন আবরণ নাই, ভিরয়েড আরএনএ আছে, কোনো প্রোটিন আবরণ নাই। এটা হচ্ছে একটা আলাদা ভাইরাস, মানে আর ভিন্ন গঠনের ভাইরাস। কি বলছে? ভিরয়েড হলো একসূত্রক বৃত্তাকার আরএনএ যা মানে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ওর কোনো প্রোটিন আবরণ নাই, ও জাস্ট একটা আরএনএ। তাহলে ভিরয়েড রতে কি মনে রাখবো? আরএনএ। রতে কি মনে রাখবা? আরএনএ। ওকে, গেল। এবার আসো ভিরয়েডের মাধ্যমে কি হয় মনে রাখো। ভিরয়েড আমি কিন্তু এখানে ডতে মার্ক করছি, দেখছো ড। তাহলে দেখো হেপাটাইটিস ডি এর কারণ বলা হয়েছে। কিসের কারণ? হেপাটাইটিস ডি এর কারণ বলা হয়েছে। আচ্ছা, এরপরে শুধু এইটুকুই না, ডিতে মনে রাখো ড। আবার দেখো ডাং রোগ, নারিকেল গাছের ডাং রোগ। তাহলে তুমি যখন ডাং দেখবা, ডাং হেপাটাইটিস ডি ড, তখনই তোমার মাথায় আসবে এটা কোনটা? ভিরিয়নে ড আছে নাই, প্রিয়নে ড আছে নাই, ডটা আছে কোথায়? ভিরয়েডে। ডটা আছে কোথায়? ভিরয়েডে। তাহলে তাহলে আমার অ্যান্সার কি? ভিরয়েড। বুঝছো? তাহলে এখন তোমার সব ভিরয়েড, চোখ বন্ধ করো। ভিরয়েড কি? তোমার মনে হইতে পারে ভিরয়েডে কি আরএনএ আছে নাকি ভিরয়েড আর প্রিয়ন, ভিরয়েডে মানে তোমার প্রোটিন আছে না আরএনএ আছে, বুঝতেছি না। তাহলে সহজ, ভিরয়েডের আরএনএ আছে। ওকে, আরএনএ আছে। এবার দেখো মজার, তাহলে ও রোগটাও পড়ে ফেললা, ক্যাডাং হেপাটাইটিস ডি। এবার সব প্রিয়ন। প্রিয়ন খেয়াল করো, নামের মধ্যে আছে প্রিয়ন, তাহলে তার মানে ওর ভিতরে শুধুমাত্র প্রোটিন থাকবে, ভিতরে কোনো আরএনএ ডিএনএ নাই, ঠিক আছে, ভিতরে কোনো। তাহলে প্রিয়ন
প্রিয়নে আমরা দেখলাম আছে, তার মানে প্রোটিন থাকবে, শুধু প্রোটিন থাকে। শুধু কি থাকে বলতো? প্রোটিন থাকে। প্রোটিন থাকে। আচ্ছা, এবার আসো প্রিয়ন। আমরা এভাবে মনে রাখবো সহজ করে, দেখো প্রিয়ন কি? প্রিয়া। প্রিয়ন থেকে প্রিয়া। তাহলে প্রিয়ার অভাবে কি হয়? মানুষ পাগল হয়ে যায়। মানুষের মস্তিষ্ক থাকে না, অনেক মানুষ থাকে প্রিয়ার অভাবে, হ্যাঁ, প্রিয়ার অভাবে পাগল হয়ে যায়। তো অনেকে এরকম থাকবে যে আরে একটা প্রিয়া পেলাম না। এই যে দেখো প্রিয়ার অভাবে পাগল হয়, এটাই তো হয় না? অনেক ছবিতে দেখাইতো না? আসো এবার এই প্রিয়ন থেকে প্রিয়া, তাহলে এই প্রিয়নের জন্য দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মানুষের রোগ হয়। স্নায়ুতন্ত্র মানে কি? মস্তিষ্কের দিকে স্নায়ুতন্ত্রে রোগ হয়। ক্রুশফেল্ড এই রোগগুলোর নাম কিন্তু মুখস্থ রাখবা। তাহলে স্নায়ুতন্ত্রের রোগ কেন হবে? প্রিয়ার অভাবে। তার মানে প্রিয়ন ঘটায়। কে ঘটায়? প্রিয়ন ঘটায়। ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি, হ্যাঁ, তাহলে আমরা কি যে পাগল হয়ে যায়, পাগল হয়ে মানে মানে সবসময় কি থাকে, পাগলরা কি করে? নিজের গা এরকম স্ক্র্যাচ করে, স্ক্র্যাচ দাগ পাওয়া যায়, অন্যজনের খামচি মারে, কি কি জানি করে। তাইলে এই যে দেখো, ও তো মানুষের তো স্নায়ুতন্ত্রে পাগল বানাইলো, আবার স্ক্র্যাচ করে, স্ক্র্যাপি রোগ, স্ক্র্যাচ থেকে পাগল কি করে? খামচি মামচি দিতে পারে, তাহলে স্ক্র্যাপি রোগ ঘটায়। এখন তো সে তো পাগল হয়ে গেছে ফাইনালি। তাহলে গরুতে কি ঘটায়? ম্যাড কাউ ঘটায়। ম্যাড কাউ, দেখছো গরুও পাগল বানায় গেছে, প্রিয়ার অভাবে গরুও পাগল হয়ে গেছে। তাহলে এখন এই যে রোগগুলা, এই রোগগুলা তোমার কি প্রবলেম হবে? তুমি এইভাবেই মনে রাখবা যে পাগল হয়ে গেছে, বুঝছো? তুমি কি মনে রাখবা? পাগল হয়ে গেছে। এই যে পাগল হয়ে গেছে, এখন তোমার বাকিটা ব্যাপার, বুঝছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা গেল। এরপরে আসো এইখানে স্যাটেলাইট। স্যাটেলাইট হচ্ছে তোমার যেটা অন্য ভাইরাস দরকার পড়ে, একা একা কাজ করতে পারে না, অন্য ভাইরাসের দরকার পড়ে, ঠিক আছে? তাহলে তাকে স্যাটেলাইট ভাইরাস বলে। তো এখানে তোমার উদাহরণ নাই, মেইনলি প্রিয়ন, ভিরয়েড। প্রিয়ন, ভিরয়েড প্রচুর প্রশ্ন আসে, আর ভিরিয়ন, হ্যাঁ। তাহলে এখন কি মনে থাকবে কিনা সবার বলো? এখন তোমাদের মনে থাকবে? হুম, এখন তোমাদের মনে থাকবে কিনা? বলো। গুড, জি ইনশাল্লাহ থাকবে। গুড, তাহলে এটা এখন হয়ে গেছে, দেখছো? এভাবে সুন্দর করে কিছু কিছু সময় ট্রিক বা একটু ছন্দ দিয়ে পড়লে দেখবা জিনিসটা মাথায় এইভাবে মনে রাখা লাগে, বিশেষ করে এভাবে মনে রাখা লাগে, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে এমন যে এই বিসিএস এর জন্য যখন পড়তেছিল, তখন বিসিএস এর সংবিধান নিয়ে পড়া লাগে, তো সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ থাকে। এখন এত অনুচ্ছেদের কোনটা কি, এগুলো তো মুখস্থ করা অনেক কষ্ট। ও করছে কি, ও প্রত্যেকটাকে এক একজনের সাথে মনে রাখছে। ধরো 10 নম্বর অনুচ্ছেদ, আমাদের 10 নম্বর রোল দিয়ে মনে রাখছে যে আমাদের ব্যাচের 10 নম্বর রোল কার, ওর। তাহলে ওর সাথে এভাবে মনে রাখতো, ওর বৈশিষ্ট্য দিয়ে এভাবে মনে রাখতো। তাহলে ও কখনো এগুলো ভুল করতো না, বুঝছো? তাহলে এই যে জিনিসগুলো এক এক সময় মানুষ, কিন্তু আমরা এগুলো অনেক ট্রিক ইউজ করি। যেমন আমি আমার অ্যাডমিশন টাইমে আমি অনেক সংখ্যারগুলা আমি আমার ব্যাচমেটের ক্যাডেট নাম্বার দিয়ে মনে রাখতাম। যে হ্যাঁ, ধরো বলছে ধরো একটা সংখ্যা আছে 40, তো আমি মাথায় রাখলাম 40 কোন ফ্রেন্ড, এটা আমার ওই ফ্রেন্ডটা, 40-এর ওই ফ্রেন্ড, 40 দিয়ে বা বিভিন্ন সময় যার যেভাবে হয়। তা আমি ভাবতাম যে 40 ক্যারেট নাম্বার আমার ওই ফ্রেন্ডের, তাহলে ও এরকম, ও এরকম, ওর সাথে মিল রেখে মুখস্থ থাকতো, এবং ওটা জীবনেও ভুলতাম না। তো এইভাবে করে আমরা মনে রাখছি, বুঝছো? আচ্ছা, গেল। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিস আমার একটা হয়ে গেছে। এবার আসো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এগুলো থেকে তুমি কি পড়বা? মেইনলি টোবাকো মোজাইক ভাইরাসে আমরা জানি যে এখানে কি থাকে, আরএনএ থাকবে। এটা কি? আরএনএ থাকবে। এখানে মেইনলি পড়বা যে ওর এইখানে কতগুলা ক্যাপসোমিয়ার থাকে, 2130 থেকে 2200টা, এটা মুখস্থ। ওর আরএনএ তে কতগুলা নিউক্লিওটাইড থাকে? 6500, মানে 6500 নিউক্লিওটাইড দিয়ে এই টোবাকো মোজাইক ভাইরাস, মানে তামাক পাতার যে ভাইরাসটা, সেটা গঠিত। কয়টা? 6500টা দিয়ে গঠিত। ওকে, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে কি বলে? ব্যাকটেরিওফাজ। ফাজ মানে ধ্বংস করা। তাহলে যেই ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ফাজ বলা হয়। দ্য হ্যারিলি তিনি প্রথম এই নামকরণটা
করে, ঠিক আছে? এই জিনিসটার নাম দেন যে ব্যাকটেরিওফাজ, কারণ এই ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এবং একই সাথে এই ভাইরাসটা কিন্তু তোমাদের সিকিউতেও আসে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের সিকিউতে এই ছবিটা আসে, বুঝছো, এই ব্যাকটেরিওফাজের গঠন। এখন মেডিকেলের জন্য কি লাগবে? মেডিকেলের জন্য তোমার লাগবে যে এর মাথাটা কেমন, সরভুজ, দেখছো সরভুজ আকৃতির। এখানে লাগবে যে এর ভিতরে কয়টা জিন আছে। এই যে T2 ব্যাকটেরিওফাজ, ওটা কি একটা ডিএনএ ভাইরাস? ওটা কি একটা ডিএনএ? তাহলে ওর ডিএনএ তে কতগুলা জিন থাকে? 150টা জিন থাকে। এতটুকু জানলেই হয়। তোমাকে তো ছবি আঁকতে দিবে না। দেখো মেডিকেলের পড়ার ক্ষেত্রে তুমি কিন্তু যখন মেডিকেলের জন্য পড়তেছো এই চ্যাপ্টারটা, তখন কিন্তু তোমাকে এখানে ছবিটা লাগতেছে না। অ্যাডমিশনে কখনো ছবি আঁকতে দিবে না, কিছুই দিবে না। তাহলে তোমাকে লাগবে হচ্ছে এইটুকু, যে আমার এখানে কয়টা জিন আছে, এতটা। এটাতে কি ডিএনএ আছে না আরএনএ আছে? ডিএনএ আছে, শেষ। এইখানে কিছু জিনিস মনে রাখবে, এখানে স্পর্শক তন্তু, এই যে এই জিনিসটা, এই যে দেখো 6টা স্পর্শক তন্তু থাকে, দেখছো 6টা স্পর্শক তন্তু, যেগুলো দিয়ে সে কোনো কিছুর সাথে আঁকড়ে ধরে, হ্যাঁ, ভাইরাসটা কোনো কিছুর সাথে আটকায়। এই স্পর্শক তন্তু কয়টা থাকবে? 6টা। এই ধরনের তথ্যগুলো আমাদের মেডিকেলে দিবে, ঠিক আছে? এই ধরনের তথ্যগুলো আমাদের মেডিকেলে দিবে। ওকে ফাইন। এরপরে আসো কোভিডের। আচ্ছা, কোভিডের এখানে বহুত কিছু আছে, কোভিডের এত কিছু তোমাদের লাগবে না আসলে। তো কোভিডটা দেখতে কিসের মতো? মুকুটের মতো দেখায়। কোভিডটা দেখতে কিসের মতো? মুকুটের মতো। এটা একটা আরএনএ ভাইরাস। এই পিডিএফটা আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, ক্যাপশনে দিয়ে দিব, সমস্যা নাই। এটা কি বলে? একটা আরএনএ ভাইরাস, মানে আরএনএ থাকবে। ওকে, গেল। এইটার 3টা ভাইরাস আছে, এর মধ্যে 3টা ভাইরাস জুওনোটিক। জুওনোটিক মানে কি? প্রাণী থেকে, অন্য কোনো প্রাণী থেকে মানব দেহে আসলে এটাকে বলে জুওনোটিক। অন্য কোনো প্রাণী থেকে যখন মানব দেহে ভাইরাস আসবে, ওই ভাইরাসটাকে আমরা বলি জুওনোটিক। তাহলে 3 ধরনের ভাইরাস, সার্স-কভ, মার্স-কভ, আরেকটা আছে তোমাদের সার্স-কভ-2। সার্স-কভ-2, তাহলে সার্স-কভ-1, মার্স-কভ, সার্স-কভ-2, এই 3টা ভাইরাস হচ্ছে জুওনোটিক, যেগুলো প্রাণী দেহ থেকে মানুষে সংক্রমণ হয়েছে। আচ্ছা, গেল। এরপরে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি হয়েছিল মনে আছে? 2020 সালে এইটাকে, কোভিডকে প্যান্ডেমিক নামকরণ করা হয়েছিল। কোভিডকে কি নাম করা হয়েছে? প্যান্ডেমিক। প্যান্ডেমিক, কোভিডকে প্যান্ডেমিক নাম করা হয়েছে। আচ্ছা, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, এবার এই ব্যাপারটা বুঝো। এন্ডেমিক, এন্ডো মানে ভিতরে, মানে একটা ছোট্ট এলাকা জুড়ে, সংকীর্ণ অঞ্চল জুড়ে যদি কোনো রোগ বিস্তৃতি হয়, ছড়ায়, একটা ছোট্ট এলাকা, মনে করো ঢাকা শহরে ডেঙ্গু ছড়ায় গেছে, ডেঙ্গু, তাহলে এটা কি একটা এন্ডেমিক। এরকম তো একটা নির্দিষ্ট এলাকায়, যেমন বলা হইতো যে মধ্যপ্রাচ্যে এই যে মার্স-কভ, এটা ছড়ায় গেছিল, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের ওই জায়গাগুলোয়, তাহলে একটা নির্দিষ্ট ওইটুকু জায়গা জুড়ে তোমার এটা ছড়ায় গেছে, এটাকে কি বলে? এন্ডেমিক। আবার এপিডেমিক, এপিডেমিক উদাহরণগুলো দেখো। এপিডেমিক মানে কি? আরেকটু বিস্তীর্ণ, আরেকটু বড় এরিয়া জুড়ে। মনে করো আফ্রিকা মহাদেশে একটা রোগ ঘটা গেছে, পুরো মহাদেশ জুড়ে আফ্রিকা এটা ঘটায় গেছে, তাহলে এটাকে বলা হয় এপিডেমিক। যেমন পশ্চিম আফ্রিকায় ইবোলা ছড়ায় গেছে, ইবোলা, তাহলে এটা কি? এটা হচ্ছে এপিডেমিক। প্যান্ডেমিকেরটা খেয়াল করো, অধিকাংশ দেশ মানে পুরো বিশ্ব জুড়ে, সব মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় ছড়ায় গেছে, সব দেশে ছড়ায় গেছে, তাহলে এটাকে বলে প্যান্ডেমিক। অধিকাংশ দেশে ছড়ায় যাওয়াটাকে আমরা কি বলি? প্যান্ডেমিক। কে? যেমন কোভিড-19, যেমন কোভিড-19। ওকে, ঠিক আছে, এটা বলছে। তাহলে এটা সবাই বুঝবা, কোভিড-19 যে প্যান্ডেমিক, মানে সারা বিশ্ব ছড়ায় গেছিল, এটাকে বলে প্যান্ডেমিক। আর যদি নির্দিষ্ট একটা মানে ছোট্ট অঞ্চল জুড়ে, এন্ডেমিক। আর এপিডেমিক হচ্ছে একটা বড় এরিয়া জুড়ে, মনে করো এই যে পুরো পশ্চিম আফ্রিকার পুরো বড় একটা অংশ জুড়ে ইবোলা ছড়ায় গেছে, এটা হচ্ছে এপিডেমিক। তাহলে সবচেয়ে ছোট এন্ডেমিক, তার থেকে একটু বড় এপিডেমিক, আর সবচেয়ে বড় প্যান্ডেমিক, মানে পুরো বিশ্ব যেটা। ওকে, তাহলে এই জিনিসগুলো উদাহরণ সহ মনে রাখবা, এটা তোমাদের মেডিকেলে এগুলো আসতে পারে। এবার দেখো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, ভাইরাস কিভাবে সংখ্যা বাড়ায়? 2টা উপায় আছে তোমাদের জন্য, 2টা উপায়। একটা হচ্ছে তোমার দেখো লাইটিক চক্র, হ্যাঁ, 2 ভাবে, একটা হচ্ছে লাইটিক চক্র, আরেকটা কি লাইসোজেনিক চক্র। লাইটিক এবং লাইসোজেনিক চক্র। ওকে, তাহলে এই যে লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র তোমাদের সিকিউতে আসে, এইচএসসিতে আসবে, লাইটিক চক্র ডিটেলস পুরোটা আসবে,
এটা এইচএসসি তে ভালো করে পড়ে রাখবা। আর এই যে এখানে দেখো টি সিরিজ ভুক্ত ভাইরাসগুলো এরা লাইটিক চক্র হয়। কি বলছি? টি সিরিজ। হ্যাঁ, এভাবে লিখে রাখো, তাল তাল। তাহলে টি সিরিজ হচ্ছে লাইটিক। আর লাইসোজেনিক কি? ল্যামডা ফাস, ল্যামডা, ল ল ল্যাম লা লা ল্যাম লা ল্যাম, হ্যাঁ লালা লালা মনে রাখো, লালা ল্যামডা লাইসোজেনিক। ল্যামডা ভাইরাস এরা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে এই তোমার মেডিকেলে আসবে এই উদাহরণ, তোমার মেডিকেলে কি আসবে? এই উদাহরণটা আসবে। ওকে, তাহলে টি সিরিজেরটা লাইটিক আর ল্যামডারটা হচ্ছে তোমার ওইখানে। ওকে, বুঝছো সবাই? ওকে, এখন আসো এই যে লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্রের এইটা আমাদের মেইনলি উদাহরণটা মেইনলি আমাদের লাগবে যে কোন ভাইরাসগুলো লাইটিক চক্র হয়। টি ভাইরাস লাইটিক চক্র হয়, আর লাইসোজেনিক হয় কোনটা? ল্যামডা সিরিজের ভাইরাসগুলো লাইটিক চক্র হয়, লাইটিক চক্র হয়। ওকে, তাহলে এটা গেল লাইটিক চক্র একবার সম্পন্ন হলে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়, লাইসোজেনিক চক্র একবার সম্পন্ন হলে মাত্র দুটি ভাইরাস জিনোমযুক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। তাহলে লাইটিক চক্রে মূলত ও অনেকগুলা ভাইরাস তৈরি করতে পারে, বলা হয় প্রায় 300টার মতো ভাইরাস তৈরি করতে পারে 30 মিনিটে। কিন্তু লাইসোজেনিক এমন না, লাইসোজেনিক হচ্ছে একটা ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে হয়তো 2টা বানাবে, 2টা থেকে 4টা, এরকম স্লো। লাইসোজেনিক হচ্ছে স্লো প্রসেস, লাইসোজেনিক হচ্ছে কি স্লো প্রসেস। আচ্ছা, এখন আসো এই জায়গায় আমরা, আচ্ছা লাইসোজেনিকে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। লাইসোজেনিক চক্র ওগুলোর ডেসক্রিপশন তো তোমাদের লাগবে না, ডেসক্রিপশন এইচএসসি তে আসে, মেডিকেল এগুলো আসে না। লাইসোজেনিক চক্রে কি হয় খেয়াল করো। লাইসোজেনিক চক্রে এই যে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাটে কে? এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে দেয়, কাটে ব্যাকটেরিয়ার ডিএনএ কে কাটে নিউক্লিয়াস এনজাইম। কে কাটে? নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস এনজাইম এটাকে কাটলো, কাটার পরে এইখানে ভাইরাসের ডিএনএটাকে বসাবে। কি বসলো? ভাইরাসের ডিএনএ বসলো। তাহলে এটা কি? এটা হচ্ছে ভাইরাস ডিএনএ, এটা হচ্ছে ভাইরাস ডিএনএ এই ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে মিশে। আচ্ছা ফাইন, এখন এটাকে জোড়া লাগাইলো কে? ভাইরাসের ডিএনএটাকে ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে জোড়া লাগায় কে? তাহলে আসো, জোড়া লাগায় ইন্টিগ্রেজ, ঠিক আছে, ইন্টিগ্রেজ এনজাইম এটাকে জোড়া লাগায়, যোগ করে দেয়। ইন্টিগ্রেশন পড়ছো না, যোগ। তাহলে এই যে ইন্টিগ্রেজ এনজাইম কি করলো? জোড়া লাগাই দিল। হ্যাঁ, এই যে ভাইরাস ডিএনএ আর ব্যাকটেরিয়া ডিএনএ থেকে যে কম্বাইন জোড়া লাগানোর পরে এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে আমরা বলি প্রোফাজ। এই গঠনটাকে আমরা কি বলি? প্রোফাজ। এটাকে কি বলি? প্রোফাজ। এটাকে কি বলবো? প্রোফাজ। তাহলে আবারও বলতেছি, লাইসোজেনিক চক্রে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাস ডিএনএ ব্যবহার করে। তো শুরুতে যেটা হয়, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমার কাটা লাগবে, কাটে কে? নিউক্লিয়াস। আর এইখানে একটা ভাইরাস ডিএনএ জোড়া লাগায়, ভাইরাস ডিএনএটাকে জোড়া, যে ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়ার সাথে জোড়া লাগায়, এইটাকে কি বলে? ইন্টিগ্রেজ। জোড়া লাগায় ইন্টিগ্রেজ এনজাইম। আচ্ছা, জোড়া লাগানোর পরে এই পুরো গঠনটাকে কি বলে? প্রোফাজ। পুরো গঠনটাকে কি বলে? প্রোফাজ। একজন বলল আপনি নাকি হামিম ভাইয়ের ভাই। এটা মোটামুটি আমরা দুজন ছবি দিলে অর্ধেক জনসংখ্যা আর কি এটাই বিশ্বাস করে। তো এখন বলতে পারো বন্ধুরা ভাইয়ের মতোই তো, কিন্তু অনেকে ভাবে সহদর না, মানে বন্ধুরূপী ভাই বলতে পারো, ঠিক আছে? অনেকে ভাবে যে একদম না। এটা অনেক জায়গায় কমেন্ট করে, ভাই আপনারা কি দুই ভাই? না, দুই ভাই না, বাট আমরা ক্লোজ ফ্রেন্ড। এখন বন্ধুরূপী ভাই বলতে পারো। এটা অনেক স্টুডেন্টরা বলে যে ভাইয়া আপনারা হামিম ভাইয়ের সেম লাগে, আপনারা এইটা সেম, আপনাদের পড়ানো দুইজনেরই ভালো লাগে, দুইজনেরই একটা প্যাটার্নে সেম, আপনারা দুইজন দেখি একসাথে ঘুরেন বা থাকে। তো এইটাই আর কি। হ্যাঁ, বাট সহদর না। আচ্ছা, এবার আসো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ভাইরাসের খারাপ দিক, ভালো দিক। ওকে, দেখো ভাইরাসের অপকারিতা, যেমন আমরা কি বলি যে ভাইরাস কি করবে? দেখো,
ভাইরাস রোগ ঘটায়, উদ্ভিদের রোগ, প্রাণীতে রোগ, মানুষের রোগ, তাই না? আচ্ছা, 300 উদ্ভিদ রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে। চিন্তা করো, তাহলে উদ্ভিদের বাসটা কে দেয়? ভাইরাস দেয়। উদ্ভিদের বাস কে দেয়? ভাইরাস দেয়। আচ্ছা, আমাদের যেমন এইডস, মানুষের কি হয়? এইডস, এইচআইভি। এটা এইডস এর ফুল ফর্মটা শিখবা। অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ওর প্রতিরোধ ক্ষমতা নাই করে দেয়। অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা কি কে ঘটায়? এইচআইভি ঘটায়। কে ঘটায়? হ্যাঁ, ওকে, কে ঘটায়? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, মানে বুঝো, অ্যাকুয়ার্ড মানে কি? অর্জন করা। ইমিউন মানে কি? তোমার প্রতিরোধ ক্ষমতা। ডেফিসিয়েন্সি মানে ঘাটতি। তার মানে প্রতিরোধ ক্ষমতা তোমার জন্ম থেকে ছিল, কিন্তু এই ভাইরাসের কারণে তোমার প্রতিরোধ ঘাটতি দেখা গেছে, তোমার প্রতিরোধ ক্ষমতা ঘাটতি দেখা গেছে। এই জন্য এটাকে বলে অ্যাকুয়ার্ড ইমিউন সিস্টেম। যে তুমি একটা মানে কুকাম করছো কোনোভাবে, কোনো একটা অন্যের রক্ত তোমার ভিতরে গেছে, তার মানে কি? এগুলো অর্জন করা। এগুলো কি তোমার জন্মগত, মানে তুমি জন্ম থেকেই মানুষ কি এইডস আক্রান্ত হয়? হয় না। এটা পরবর্তীতে সে বিভিন্ন সমস্যা, বিভিন্ন রক্ত নেয়, এইডস এর রক্ত, বা একই মানুষের সিরিঞ্জ নেয়, বা যৌন মিলনের মাধ্যমে আরেকজন থেকে ভাইরাসটা আসে, তখন এটাকে আমরা কি বলি? এইডস। এই অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর ভাইরাসটার নাম কি দেখো? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, মানে ওই ইমিউন মানে প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে। আচ্ছা, এরপরে দেখো এই যে ইবোলা ভাইরাস কি করে? ইবোলা ভাইরাস, জাস্ট যেই লাইনগুলো দেখবা, কঙ্গোর ইবোলা নদীর তীরে এটা প্রথম একটা কৃষক মারা গেছিল, এটা একটা আরএনএ দ্বারা। এবং এটাতে কি হয়? ইবোলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কোষগুলা ফেটে যায়। তোমার আচ্ছা, ওকে, সরি, ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। তো আসো, আমরা যেটা বলছিলাম জিকা ভাইরাস নিয়ে। তো জিকা ভাইরাস কি ঘটে? তোমাদের একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখানে, এই যে মাইক্রোসেফালি, মানে তোমার কি হবে? মাইক্রোসেফালি, মাথাটা ছোট হয়ে যাবে, অপরিণত মস্তিষ্ক। মাইক্রোসেফালি, এটা নবজাতক শিশু, নবজাতক শিশুর এই ঘটনাটা ঘটে, মাইক্রোসেফালি। তো মাইক্রোসেফালি তোমাকে জানতে হবে, ঠিক আছে? মাইক্রোসেফালি, ওকে, ওকে, শেষ, এতটুকু। এবার আসো, তাহলে মাইক্রোসেফালি কি হয়? গর্ভবতী মায়ের যদি জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন তার বাচ্চা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। নিপা ভাইরাস, আসো, নিপা ভাইরাস, নিপা ভাইরাস, এটার ক্ষেত্রে কি মনে রাখবা? দেখো ওর গোত্রটা আসে, যে ওর কোন পরিবারের? প্যারামিক্সোভিরিডেই। নামটা তো কঠিন, তাই না? নামটা তো কঠিন। তো এই যে দেখো নিপা ভাইরাস, এটা মনে রাখতে হবে প্যারামিক্সো। তাহলে দেখো নিপা কি? নিপা কি কার নাম? নিপা একটা মেয়ের নাম। নিপা কি? একটা মেয়ের নাম। আচ্ছা আসো, তাহলে নিপা ভাইরাস, নিপা একটা মেয়ের নাম, নিপা মেয়েরা কি দেয়? আচ্ছা মেয়েরা মাইন্ড করো না, হ্যাঁ, যারা আসো,
উই অল লাভ গার্লস, মানে স্বাভাবিক, নাহলে তো বিয়ে হবে না কারো। তো মেয়েরা মাইন্ড করো না, এমনি মনে রাখার একটা ট্রিক। এখন ভাই আমি কি করবো, আমার তো তোমাদের একটু মনে রাখার জন্য একটু দিতে হবে, তাই না? ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে নিপা। নিপা দেখো, নিপা একটা মেয়ের নাম। তো মেয়েরা কি করে? মেয়েদের দুইটা বৈশিষ্ট্য থাকে। ছেলেদেরকে প্যারা দেয়, আচ্ছা সবাই দেয় না, আবার হ্যান্ডসেন্টিক হবে মেয়েরা, সবাইকে দেয় না, বাট কমনলি বলা হয় কি মেয়েরা একটু প্যারা দেয়, দেয় না? অনেকে দেয় কিন্তু আবার, আচ্ছা যাই হোক। তো মেয়েরা প্যারা দেয় এবং মেয়েদের মুড সুইং হয়, হয় না? এটা তো কমন, মেয়েদের মুড সুইং তো হয় নাকি? আচ্ছা, তো এই যে দেখো মেয়েরা, নিপা, নিপা তো মেয়ের নাম, ছেলের নাম তো নিপা হয় না। তো এই যে দেখো ওরা মেয়েরা প্যারা দেয়, আবার ওরা একটু মুড সুইং হয় বেশি, মিক্স প্রকৃতির, মানে এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, এই যে একটু মিক্স প্রকৃতির হয়, তাই না? তাহলে প্যারা মিক্সো ভিরিডি। তাহলে নিপা ভাইরাস দিলে শেষ, নিপা ভাইরাস দিলে এটা, হ্যাঁ, নিপা ভাইরাস দিলে তাহলে ওর গোত্রটা এখন মনে থাকবে, পরিবারটা মনে থাকবে, কোন পরিবারের? প্যারামিক্সো ভিরিডেই। ভিরিডেই মানে কি? মানে ভাইরাস গোত্র, ভিরিডেই ভাইরাস থেকে ভিরিডেই। তাহলে প্রথম জিনিসটা মনে রাখতে পারে না, তাহলে এখন ভুল হবে যে ভাইয়া বলছে নিপা একটা মেয়ের নাম, নিপা, তাহলে নিপা মেয়েরা প্যারা দেয়, হ্যাঁ, নিপা প্যারা দেয় এবং ওরা একটু মিক্স প্রকৃতির হয়। ওরা কি হয়? একটু মিক্স প্রকৃতির হয়, মুড সুইং হয়। তো মেয়েদের এই মুড সুইংটা হয়, তাহলে এই জন্য প্যারা মিক্সো। কারণ মেয়েদের অনেক সময় মন কি হয়, ভালো আবার এই খারাপ, আবার এই ভালো আবার এই খারাপ হয়ে যায়, মুড সুইং। তো এই জিনিসটা প্যারা মিক্সো ভিরিডেই, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় থাকবে, এটা ভুল করবা না। নিপা ভাইরাসের বাহক কে? এই ভাইরাসটির বাহক তোমার হচ্ছে বাদুর। আমরা এটা পড়েছিলাম অনেক আগে, যে একটা সময় 2011 সাল, তখন নিপা ভাইরাসের একটা সংক্রমণ দেখা গেছিল। তো এই বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস ছড়াইতো এবং ওটা বাদুর গিয়ে কি করতো, খেজুরের রসে মুখ দিত এবং আমরা খেজুরের রসের মাধ্যমে মানব দেহে সংক্রমণ হইতো। মানে বাদুর এসে খেজুরের রসে মনে করো মুখ দিলে, তখন বাদুর থেকে ভাইরাসটা খেজুরের রসে যাইতো, ওই খেজুরের রস শীতকালে আমরা খাইতাম। এটা ওকে। এইবার আসো বার্ড ফ্লু। তাহলে বার্ড ফ্লু দেখো, বার্ড ফ্লু কি বলছে? H5N1, ঠিক আছে? H5N1। তো এখানে দেখো রোগের সৃষ্টি হয় যা পোল্ট্রি শিল্পকে ধ্বংস করে, এই যে H5N1 বার্ড ফ্লু। হাঁস মুরগিকে আক্রমণ করে, H5N1, ওর টাইপটা মনে রাখবা, H5N1। সোয়াইন ফ্লু, এটাতে আবার দুইটা টাইপ হইতে পারে, H5N1, H1N1, হ্যাঁ, এটা বলতে পারে। আচ্ছা, চিকনগুনিয়া আরএনএ ভাইরাস জনিত জ্বর, এগুলা থেকে চিকনগুনিয়া, হ্যাঁ দেখছো চিকনগুনিয়া কি? এই যে এডিস, মনে রাখবা এডিস মশা। তাহলে এডিস মশা দিয়ে চিকনগুনিয়া হয়, এডিস মশা দিয়ে ডেঙ্গুও হয়। এডিস মশা দিয়ে দুইটাই হয়, চিকনগুনিয়া ডেঙ্গু দুইটাই এডিস মশা দিয়ে হবে। আচ্ছা, এবার আসো কিছু ভাইরাস বলছে, হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার। এই যে কিছু ক্যান্সার ঘটিত ভাইরাস, যে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে লিভার ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে অ্যানোজেনিটাল ক্যান্সার, মানে জরায়ু, এটা মহিলাদের হয়, ছেলেদের তো হবে না। প্যাপিলোমা ভাইরাস দিয়ে জরায়ু ক্যান্সার এবং হারপিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি সার্কোমা কি? ক্যাপোসি সার্কোমা হচ্ছে স্কিনের এক ধরনের ক্যান্সার। ক্যাপোসি সার্কোমা স্কিন, ত্বকের, ঠিক আছে, ত্বকের। ওকে, তাহলে দেখো হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস মানে যকৃৎ, লিভার ক্যান্সার, প্যাপিলোমা, প্যাপিলোমা ভাইরাস এটা শুধু না মেয়েদের ক্ষেত্রেই ঘটে, প্যাপিলোমা দিয়ে অ্যানোজেনিটাল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার হয়। আচ্ছা, হারপিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসি সার্কোমা। চিকনগুনিয়া বলে দিছি। কোভিড-19, তোমরা এটা থেকে এখন আর প্রশ্ন আসার কিছু নাই, কোভিড-19 থেকে এখানে আর কিছু তোমাদের এগুলো এখন আসবে না, ঠিক আছে, এটা থেকে আসবে না। এখন দেখো আসো হিউম্যান হারপিস ভাইরাস, হ্যাঁ, এই যে র্যাডিনোগনের ডিএনএ ভাইরাস হারপিস, এটা আমরা পড়েছিলাম, হারপিস ভাইরাস ডিএনএ ভাইরাস। এখানে আসো ভাইরাসের উপকারিতা, হ্যাঁ, ভাইরাসের উপকারিতা। তো যেমন আমরা কিছু প্রতিষেধক টিকা বানাই, এই যে যেমন বসন্ত, প্লেগ, হ্যাঁ, বপজ, তাহলে কি কি? বসন্ত, পতে পোলিও, প্লেগ, যতে জলাতঙ্ক রোগের আমরা টিকা, প্রতিষেধক টিকা বানাতে পারি। ভাইরাস থেকেই আমরা জন্ডিস রোগের, হ্যাঁ, আমরা জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। আচ্ছা, তারপরে বিভিন্ন ঔষধ তৈরিতে আমাদের লাগে, কলেরা, টাইফয়েডের এগুলোর ঔষধ তৈরিতে লাগে। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে, কারণ ভাইরাস কি ব্যাকটেরিয়াকে মারতে পারে, তাহলে অনেক সময় ক্ষতিকর ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে ধ্বংস করতে পারি এই ভাইরাস দিয়ে। ওকে,
আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখবে, টিউলিপ ফুল। এই যে টিউলিপ ফুলের সৌন্দর্য বাড়ায় ভাইরাস, কিভাবে? লাল টিউলিপ ফুল দেখছো, লাল লাল টিউলিপ ফুলে অনেক সময় ভাইরাস আক্রমণ করে। ভাইরাস আক্রমণ করলে ওই লাল টিউলিপ ফুলে সাদা সাদা দাগ হয়। কি হয়? সাদা সাদা দাগ হয়। এইটাকে বলে ব্রোকেন টিউলিপ। কি বলা হয়? ব্রোকেন টিউলিপ। তাহলে টিউলিপ ফুলে এই যে লম্বা লম্বা সাদা সাদা দাগ হয়, এটাকে কি বলা হয়? ব্রোকেন টিউলিপ। এই ব্রোকেন টিউলিপটা তোমার হচ্ছে এখানে ঘটে। ব্রোকেন টিউলিপ কি? টিউলিপ ফুলে দেখা যায়, ব্রোকেন টিউলিপ। ঠিক আছে, টিউলিপ ফুলে এটা দেখা যায়। তাহলে এটা মাথায় থাকবে, ব্রোকেন টিউলিপ। তাহলে এই যে টিউলিপ ফুলের এই সাদা সাদা দাগ, যেটার মাধ্যমে ওকে সৌন্দর্য বাড়ায়, এটা ভাইরাসের কারণেই হয়ে থাকে। একটা অ্যান্টিভাইরাল ওষুধের কথা বলছে, যার নাম ইন্টারফেরন। অ্যান্টিভাইরাল ইন্টারফেরন, ঠিক আছে, ইন্টারফেরন। ঠিক আছে, ইন্টারফেরন, ইন্টারফেরন, ওকে, ইন্টারফেরন। ওকে, ভাইরাস থেকে ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, ভাইরাস থেকে যে কিছু জিনিস এটা আসলে সবাই জানে না। সবাই ভাববে ভাইরাস মানেই তো খারাপ, কিন্তু আসলে বেশি খারাপ। ভাইরাস ভালো দিক হচ্ছে অল্প কিছু আর কি, কিছু জায়গায় এটাকে লাগে। তো বাংলাদেশি মানুষরা এটারে আর বুঝবে না এত কিছু। আসো, টুংরো ভাইরাস দিয়ে ধানে আক্রমণ করে। এই নামগুলো পড়বা, এই ছকের, এগুলো এমসিকিউতে তোমাদের আসবে। টুংরো ভাইরাস দিয়ে কি হয়? ধানের টুংরো রোগ হয়। ধানের টুংরো রোগ। তাহলে টুংরো ধান, ধান। এটা মনে রাখবা। বাঞ্চি টপ, এটা কি? কলা। হ্যাঁ, কলার বাঞ্চি টপ, কলার বাঞ্চি টপ রোগ হয়। বাঞ্চি টপ ভাইরাস দিয়ে কলার বাঞ্চি। তাহলে তোমাদের আসতে পারে বাঞ্চি টপ ভাইরাস কাকে আক্রমণ করে? কলা, ধান, তামাক, আলু। তাহলে এটা কি? কলা। কলায় আক্রমণ করে বাঞ্চি টপ। বাকিগুলা কি পড়া লাগবে না? দেখো, বাকিগুলা না তুমি এমনি বুঝবা। টোবাকো নামের মধ্যে আছে, বিন নামের মধ্যে আছে। আচ্ছা, বুশিস্টেনটা পড়বা। বুশিস্টেন ভাইরাস কাকে আক্রমণ করে? টমেটো। মনে রাখো, বুট, মনে বলে বুট, বুট। তাহলে বুশিস্টেন, টতে টমেটো। বুট বলে না যে জুতা পরে, জুতার মতো বুট, বুট জুতা, ছেলেরা পরে বুট জুতা। তাহলে এই যে বুট, তাহলে বুশিস্টেন্ট, টমেটো, বুশিস্টেন্ট আর টমেটো। ঠিক আছে, তাহলে এই যে তিনটা উদ্ভিদ ভাইরাস, এদের নামগুলো আমরা মনে রাখবো। কলা, ধান, টমেটোতে কি আক্রমণ করে। এবার আসো, এই যে এখানের চার্ট, এই চার্টে ভাইয়ারা যেগুলো মার্ক করে দিচ্ছে এগুলাই লাগবে, এগুলাই লাগবে। দেখো, এইচআইভি এইডস এটা তোমরা জানো। H5N1 এগুলো সবই ইনফ্লুয়েঞ্জার। ইনফ্লুয়েঞ্জার মানে সাবটাইপ, ধরন। তাহলে এই যে দেখো এখানে H5N1, H1N1, এখন কোনটা কি? এভাবে মনে রাখবা। H5 কি? উপরে। তাহলে H5N1 কাকে আক্রমণ করবে? যারা উপরে থাকে, মানে উড়তে পারে। যারা উড়তে পারে, উপরে আকাশে উড়তে পারে, তাদেরকে আক্রমণ করবে কে? H5। যেমন দেখো, বার্ড, পাখি, পাখিদের বার্ড ফ্লু, দেখছো? তাহলে H5N1 কাকে আক্রমণ করবে? বার্ড ফ্লু, মানে বার্ড যারা উপরে থাকে, আকাশের উপরে থাকে। আর যারা মাটিতে থাকে, নিচে, তারা কি? সোয়াইন ফ্লু। এই যে দেখো, H1N1 এটা মানুষকে, শুকরকে আক্রমণ করে, সোয়াইন ফ্লু। অর্থাৎ আমরা উড়তে পারি না, শুকরও উড়তে পারে না, আমরা মাটিতে থাকি, এই জন্য H1N1। এটা মনে রাখবা, আমরা তো উল্টায় ফেলবো অনেক সময়। তাহলে যেটা নিচে তার জন্য কম, H1N1, আমরা মানুষ, শুকর। আর যারা উপর উঠতে পারে, পাখি, বার্ড, তাদের জন্য H5N1। ওকে, আচ্ছা, গেল। এরপরে আসো ভ্যারিওলা। ভ্যারিওলা কি? গুটি বসন্ত। হ্যাঁ, গুটি বসন্ত, ভ্যারিওলা। হ্যাঁ, ভ্যারিওলা, ভেগু, এটা লিখে রাখো, ভেগু। তাহলে গুটি বসন্ত, ভ্যারিওলা, ভেরিওলা, গুটি বসন্ত। আচ্ছা, আসো ভেরিসেলা জোস্টার। এই যে জোস্টারে কি আছে? জ, তাহলে জল বসন্ত। দেখো, জতে জোস্টার, এটা মুখস্থ করা লাগবে, কনফিউজড হবে না। ভেরিসেলা জোস্টার, জল বসন্ত, জতে জল বসন্ত। ঠিক আছে, আচ্ছা, অ্যাডিনো ভাইরাস কি বলছে দেখো। অ্যাডিনো ভাইরাস সাধারণ, মানে আমাদের নিউমোনিয়া, অ্যাডিনো নিউমোনিয়া করে, ভাইরাল নিউমোনিয়া হয়। রাইনো ভাইরাস সর্দি কাশি, সাধারণ সর্দিগুলা রাইনো ভাইরাস দিয়ে হয়। রুবিওলা, আসো, রুবিওলা হাম। আমরা বলি না হারু পার্টি, রে হারছে রে, আজকে হারছে হারু। তাহলে হারু, রুবিওলাতে হারু, মনে রাখবে, হারু, হারু পার্টি, যারা হেরে গেছে। তাহলে হারু, হাম, রুবিওলা। তাহলে রুবিওলা ভাইরাস দিয়ে কোন রোগ হয়? হাম রোগ হয় রুবিওলা ভাইরাস দিয়ে। ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস কি? গো বসন্ত, গো বসন্ত মানে গবাদি পশুর এই যে বসন্ত, গো বসন্ত, এটা হচ্ছে কি? ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। ঠিক আছে, পোলিওমা ভাইরাস,
পোলিওমা ভাইরাস ইঁদুরের টিউমার থেকে পোলিওমা ভাইরাস হয়। প্যাপিলোমা ভাইরাস ইঁদুরের টিউমারের পোলিওমা দিয়ে হয়। ভ্যাকসিনিয়া গো বসন্ত প্যাপিলোমা, এটা আগেও পড়ছি, জরায়ু ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার, মানে এটা মেয়েদের হয়, তাদের জননাঙ্গে এই সমস্যাটা হয়। ওকে, আচ্ছা, বুঝা গেল? আচ্ছা, আসো এবার ভাইরাল হেপাটাইটিস কি বলছে। সাধারণত লিভার প্রদাহকে ভাইরাল হেপাটাইটিস বলা হয়। লিভার প্রদাহকে ভাইরাল হেপাটাইটিস বলা হয়। হেপাটাইটিস রোগের কারণ কি? হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এটাকে বলা হয় তুষের আগুন, তুষের আগুন বা নীরব ঘাতক, তুষের আগুন বা নীরব ঘাতক, তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, নীরব ঘাতক কাকে বলা হয়? এই যে এইটাকে হেপাটাইটিস রোগকে বলা হয়। হেপাটাইটিসের মধ্যে এই যে হেপাটাইটিস সি, এটার অনেকগুলো টাইপ আছে, 5টা টাইপ। হেপাটাইটিস সি কে বলা হয় নীরব ঘাতক, কারণ ও আস্তে আস্তে ড্যামেজ করতে করতে মেরে ফেলে, আস্তে আস্তে ড্যামেজ করতে করতে মেরে ফেলে। তাহলে হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস, আর হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, নীরব ঘাতক। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা বেশি খারাপ, মানে এটা আমরা বলছি কারণ দেখো যে ও আক্রমণ করলে, তুষের আগুন বলা হয়েছে মানে ও এত খারাপ, ওই যে যেই আগুন কখনো নিভে না। তো সি ভাইরাস দ্বারা আক্রান্ত হইলে তোমার এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে এবং যকৃতকে ড্যামেজ করবে। তো এইটা বলছে, ঠিক আছে, এই জিনিসগুলা। আচ্ছা ফাইন, এখন আসে হেপাটাইটিস বি সি ডি, এ বি সি ডি ই, অনেকগুলা টাইপ। এর মধ্যে দেখো হেপাটাইটিস বি ভাইরাসটা একমাত্র ডিএনএ ভাইরাস, দেখছো? ওর সুপ্তিকালটাই খালি পড়বা, হেপাটাইটিস ওর সুপ্তিকালটাই পড়বা। হ্যাঁ, এটা 45 থেকে 180 দিন, 45 থেকে 180 দিন, অনেক লম্বা সময়। আচ্ছা, হেপাটাইটিস এ ভাইরাস এন্টেরো ভাইরাস, এ তে মনে রাখো এন্টেরো, মানে এটা কি করে, এটা খাদ্য পানি এদের মাধ্যমে ছড়ায়। এটা কি খাদ্য পানির মাধ্যমে ছড়ায়, খাদ্য পানিতে ছড়ায়। আর বাকি সবগুলা কিসের মাধ্যমে ছড়ায়? যৌন মিলন, বি সি ই, এরা কি যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। তাহলে আমরা এই যে বি সি, এগুলা মেইনলি যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, বা রক্তদান, যৌন মিলন, তারপরে হচ্ছে একই রেজার দুইজন ব্যবহার করা, এগুলোর ক্ষেত্রে হেপাটাইটিস বি ছড়ায়। আচ্ছা, তো এখানে দেখো বাকিগুলো দেখো আরএনএ ভাইরাস, সবগুলো আরএনএ, শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় ফ্ল্যাভি ভাইরাস সি। ডি কে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। কি বলা হয়? অসম্পূর্ণ, কারণ ও একা একা আক্রমণ করতে পারে না। ডি ভাইরাস, ডি ভাইরাস সবসময় বি ভাইরাসের সাথে মিলে আক্রমণ করে। এই বি আর ডি দুইজন মিলে আক্রমণ করে, ডি একা একা পারে না, ডি সবসময় বি এর সাথে মিলে আক্রমণ করে। এইচইভি ক্যালিসি ভাইরাস, কি বলছে? ক্যালিসি ভাইরাস, ক্যালিসি ভাইরাস। ওকে, এরপরে আসো হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য এইচবিএস সারফেস অ্যান্টিজেন, এইচবিএস এজি, এই পরীক্ষাটা করা হয়। কি করা হয়? এইচবিএস এজি, এই হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন, এই পরীক্ষাটা করা হয়। হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য এই জিনিসটা করা হয়। ওকে, তাহলে আমরা কোন ভাইয়ের পরীক্ষা দিয়ে হেপাটাইটিস বি নির্ণয় করব? এইচবিএস এজি, এইচবিএস এজি। এখানে ওই ঔষধের নাম টাম তোমাদের এত আসে না, দেখে গেলে দেখে যেতে পারো। তবে মেইনলি এখানে প্রতিরোধ, কিভাবে এই রোগটা যেন তোমার না হয়, তুমি কিভাবে প্রতিরোধ নিবা, এটাকে বলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডোজ 4টা। কয়টা? 4টা। প্রথম 3টি 1 মাস পর পর, এবং চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর, 5 বছর পরে পঞ্চম ডোজ বা বুস্টার ডোজ। তাহলে কয়টা ডোজ? 5টা ডোজ। এই জন্য বলছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিলে তোমাদের মেইনলি লাগবে যে হেপাটাইটিস বি এর উপরে, মানে বি এর জন্য কোন ভ্যাকসিনটা নেওয়া হয়? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নেওয়া হয়। কোন ভ্যাকসিন? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নেওয়া হয়। ঠিক আছে, কি নেওয়া হয় বলো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কোন ভ্যাকসিন? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নেওয়া হয় এদের জন্য। ওকে, এরপরে আসো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর কিসের জন্য হয়? ফ্ল্যাভি ভাইরাস, এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস দিয়ে হয়, এবং ওর মেইন জিনিসটা কি? এডিস, এডিস মশা দিয়ে ছড়ায়। তাহলে ডেঙ্গু ভাইরাস কি দিয়ে ছড়ায়? এডিস মশা দিয়ে ডেঙ্গু ভাইরাস ছড়ায়।
আমরা বারবার পড়ি, এই যে দেখো এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এদের মাধ্যমে ছড়ায়। এই ডেঙ্গু কিন্তু হয় কিসের মাধ্যমে? ফ্ল্যাভি ভাইরাস, অথবা এটার আরেকটা নাম ডেঙ্গি ভাইরাস। ডেঙ্গু দিয়েই হবে, ডেঙ্গি ভাইরাস দ্বারা হয়। ওকে, এখন আসো, এটা কি লক্ষণ? ইউজুয়ালি জ্বর থাকে 103 থেকে 105 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকবে। আচ্ছা, এখানের একটা মেইন ব্যাপার হচ্ছে হাড় ভাঙা জ্বর বলা হয়, মানে মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। তাহলে ডেঙ্গু হলে মেইন জিনিসটা হবে কোমরের ব্যথা সহ মেরুদণ্ডের পিছনে ব্যথা করবে। সো এটা হচ্ছে, এই জন্য ডেঙ্গুকে বলা হয় হাড় ভাঙা জ্বর। মারাত্মক পর্যায়ে পৌঁছালে, ডেঙ্গু কখন বুঝবা এটা মারাত্মক? যখন রক্তক্ষরণ হবে মুখে, জননাঙ্গে বা ভিতরে ইন্টারনালি রক্তক্ষরণ হবে, তখন এটা খারাপ অবস্থা। হ্যাঁ, এবং ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায় এইভাবে, রক্তক্ষরণ হয়েই মানুষ মারা যায় বেশি ডেঙ্গুতে। তাহলে এটা হচ্ছে মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণ হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং ডেঙ্গুতে কি কি ঘটে এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট। পরীক্ষা কি দিয়ে করব? NS1 পরীক্ষা এবং IgG/IgM অ্যান্টিবডি পরীক্ষা দিয়ে আমরা শনাক্ত করব। রক্তের অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখের নিচে নেমে গেলে, 1.5 লাখের নিচে নেমে গেলে আমরা এটাকে কি বলি? ওর এটা হয়েছে, ঠিক আছে, 1.5 লাখের নিচে নেমে গেছে। 1.5 লাখের নিচে রক্তের অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখের নিচে নেমে গেলে এটাকে আমরা বলি, তখন আমরা বুঝে নেই যে এটা কি, এটা হচ্ছে ডেঙ্গু 1.5 লাখের কম গেলে। আচ্ছা, তারপর ডেঙ্গু জ্বরে রোগীকে অ্যাসপিরিন জাতীয় ঔষধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই এই অ্যাসপিরিন ঔষধ দেওয়া যাবে না। তোমার ডেঙ্গু হলে সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ দিব, কারণ অ্যাসপিরিন দিলে, অ্যাসপিরিনও ব্যথা কমায়, কিন্তু অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধার ক্ষমতাটাকে কমায় দেয়, তো তখন তার রক্তক্ষরণ হইতে পারে বেশি। এজন্য আমরা ডেঙ্গু রোগীদেরকে অ্যাসপিরিন দিব না, সবসময় কি দিব? প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব, ঠিক আছে, ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল। অ্যাসপিরিন দিলে তার আরো রক্তক্ষরণ বেড়ে যাবে এবং মারা যেতে পারে, সমস্যা হতে পারে। আসো, পেপের রিং স্পট। আসো, এখন কি পড়বা? এখানে কিন্তু ভাইয়ারা যেগুলো বলতেছি এগুলাই কিন্তু আসবে। তুমি আবার ভাইবো না যে ভাই এখন আমি মেডিকেলের জন্য বসে বসে ডেঙ্গুর পুরো লক্ষণগুলো মুখস্থ করব, ডেঙ্গুর ওই প্রতিরোধের জন্য 101টা পয়েন্ট মুখস্থ করব, না, দরকার নেই, এসব কিছু না। পেপের রিং স্পট বা মোজাইক রোগ। পেপে, আমরা এতক্ষণ প্রাণী নিয়ে পড়লাম, হেপাটাইটিস, ডেঙ্গু। পেপে মানে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? পেপের রিং স্পট মানে পেপেতে এরকম গোল গোল দাগ হয়, মোজাইকের মতো এরকম কালো কালো দাগ হয়ে যায়, তো এটাকে বলে রিং স্পট রোগ। তো ঠিক আছে, বিজ্ঞানীর নাম জেনসেন, তিনি নামকরণ করছেন রিং স্পট, ঠিক আছে, রিং 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 মানে গোল গোল স্পট হয়। এখানে এটা ইম্পর্টেন্ট যে এই ভাইরাসের নাম কি? পাপায়া রিং স্পট ভাইরাস। ও গোল গোল দাগ করে, রিং স্পট করে, এই জন্য রিং স্পট ভাইরাস। আচ্ছা, ফাইন। এটা দণ্ডাকৃতির, এটা কেমন? দণ্ডাকৃতির। শেষ, এখানে আর কিছু তোমার লাগবে না, অন্য কিছু পরে এগুলো আসবে না। ভেরি ইম্পর্টেন্ট যেটা, এটা ছড়ায় কি দিয়ে? দেখো আমাদের রোগগুলা কি দিয়ে ছড়ায়, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন হেপাটাইটিস, হেপাটাইটিস বি বললামই তো, যৌন মিলন, তারপরে হচ্ছে মা থেকে ছড়াইতে পারে বাচ্চার, তারপরে হচ্ছে রক্ত নিলে, আক্রান্ত ব্যক্তির রক্ত নিলে এগুলো ছড়ায়, আক্রান্ত ব্যক্তির রেজার, এগুলো যদি ব্লেড ইউজ করা হয় সেক্ষেত্রে। সংক্রমণটা এখানেও দেখো, ডেঙ্গু সংক্রমণ হয় এডিস মশা দিয়ে, আর এখানে এই পাপায়া রিং স্পট কি দিয়ে? জাপ পোকা ও সাদা মাছি। জাপ পোকা, সাদা মাছি, এদেরকে অ্যাফিড বলে। জাপ পোকা, সাদা মাছি, ওটা বেটার, নীল নীল বেটার, নীল বেটার, তাই না? না, আমার কাছে নীল বেটার, গ্রিন গ্রিন সবাই মানাবে না। অ্যাজ এ জ্যাকেট সুন্দর, বাট গ্রিন জ্যাকেট সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে যে আমারে মানাবে না, আমারে মানাবে না, তাই নাকি? কিন্তু না, বাটন কি সেম? বাটন সেম না, সেম ওটার মতো, ঠিক আছে। ফটোশুট করব না, ফটোশুট লাগবে না আমার, এটাই, এটা তোরটাতে দাও, লাইভ নাকি রেকর্ড? লাইভ। ওকে, তো দেখো, তাহলে জাপ পোকা, সাদা মাছি, ঠিক আছে, এইটার মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? জাপ পোকা, সাদা মাছির মাধ্যমে ছড়ায়। ওকে, সংক্রমণের এতদিন পরে প্রথম লক্ষণ, কতদিন পরে? 30 থেকে 40 দিন পরে আস্তে আস্তে লক্ষণ দেখা যায়, দাগ দাগ হয়ে যায়, এগুলো সব, হ্যাঁ, পাতাগুলো নষ্ট হয়ে যায়, এই ব্যাপারগুলো থাকে। 90% পর্যন্ত ফলন কমে যায়, 90% পর্যন্ত ফলন কমে যায়। শেষ, শেষ, দেখো শেষ, আমাদের তো শেষ। এই যে কোনগুলো ক্যান্সার তৈরিকারী ভাইরাস, দেখো
লিভার ক্যান্সার পড়ছো, হেপাটাইটিস বি। এই লিম্ফোমা বা নেজোফ্যারেঞ্জিয়াল নাকের ক্যান্সার, ইপস্টেইন বার। নেজোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার নাকের ভিতরে ক্যান্সার ঘটায় কি? এপস্টেইন বার ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস। টি সেল লিউকেমিয়া ভাইরাস নামের সাথে মিল। অ্যানোজেনিটাল পরাইসি প্যাপিলোমা, অ্যানোজেনিটাল আপু, আপু মনে রাখো, আপুদের হয় মানে মেয়েদের হয় আপু, অ্যানোজেনিটাল পতে প্যাপিলোমা আপু, ঠিক আছে? এটা কাদের হয়? মেয়েদের হয়, তাহলে আপু মনে রাখো, আপু, অ্যানোজেনিটাল পতে প্যাপিলোমা। ক্যাপোসি সার্কোমা বলছি, ক্যাপোসি সার্কোমা এটা হচ্ছে তোমার ত্বকের একটা ক্যান্সার, ত্বকের ক্যান্সার, ঠিক আছে? ত্বকের একটা ক্যান্সার, স্কিনের, তাহলে এটা হয় কি দিয়ে? হারপিস সিমপ্লেক্স দিয়ে, হারপিস সিমপ্লেক্স দিয়ে, ঠিক আছে? সার্কোমা হারপিস সিমপ্লেক্স দিয়ে হবে। ওকে, তাহলে এই যে মানে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে এরা, যে এই নামগুলো ভালো করে মনে রাখতে হবে, এটা অনেক আসে। ওকে, আচ্ছা, বুঝছো? শেষ আমাদের তো আজকে ভাইরাস পর্যন্ত, তাহলে ভাইরাস পর্যন্ত হচ্ছে এতটুকু, ঠিক আছে? এই যে এইটুকুই তোমাদের ভাইরাস মেডিকেলে হয়েছে, বলো শেষ, যা লাগবে এই যে। তাহলে আমরা, তোমরা অনেকেই ছিলা, থ্যাংক ইউ ইয়ের জন্য পরেও। তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমার কি হবে, এই যে ভাইরাস, ঠিক আছে? কি ভাইরাস শেষ। তাহলে মেডিকেলের জন্য যা পড়াইছে দেখবা, ভাইরাস থেকে যদি এই বছর একটা প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে তো আসেই, প্রতি বছরই আসে, ভাইরাস থেকেও আসার চান্স আছে। আমি কথা দিলাম তোমরা 26 ব্যাচ, 25 ব্যাচের এইবারের যদি ভাইরাস থেকে একটা প্রশ্ন আসে, হাই চান্স আসতেও পারে, আবার নাও আসতে পারে, যাই হোক। এবার তুমি, আমি যেটা পড়ালাম, দরকার হলে তুমি আগের বছরের মেডিকেলের, গত 5-10 বছরের মেডিকেল প্রশ্ন সলভ করো। তুমি আমার এসে বললো যে ভাইয়া আমি আগের 10 বছরের মেডিকেল প্রশ্ন সলভ করছি, যা পড়াইছি এর বাইরে কোনো মেডিকেল প্রশ্ন আসছে কিনা, যেই লাইনগুলো বলছি এগুলোর বাইরে মেডিকেল প্রশ্ন আসবে কিনা। সো ভাইয়ারা যেটা পড়াবো, যেভাবে পড়তে বলবো, তুমি ওইভাবে পড়লেই দেখবা তুমি কোশ্চেন ব্যাংক সব পারতেছো। তোমার সামনে তুমি 25 ব্যাচ, তুমি এটা পড়ো, 25 ব্যাচের যেই মেডিকেল প্রশ্নটা আসবে, তুমি ওইটা দেখবা যে তুমি ভাইরাস থেকে যদি অ্যাটলিস্ট প্রশ্ন আসে, তুমি ভাইয়ার ক্লাস করে এগুলো যদি মনে রাখতে পারো, তুমি ওইখানে ওই প্রশ্নটা পারবা। হ্যাঁ, সো আমরা একইভাবে আমাদের টার্গেট ডিএমসি তো পড়াই, আমাদের টার্গেট ডিএমসির ইয়েতেও আমরা এইভাবেই পড়াই যে তোমার আমাদের প্যাটার্নটা হচ্ছে, আমার কালকেও ক্লাস হবে, এটা আমাদের আইসিইউ উইক চলমান থাকবে 2-3 দিন আরো সামনে। কালকে গুণগত রসায়ন হবে, তারপরে তোমার গুণগত রসায়ন 2টা পর্বে হবে, এরপরে তোমার ফিজিক্সের ক্লাস হবে। তো এভাবে করে আমরা সুন্দরভাবে সাজাচ্ছি আমাদের জিনিসগুলা, ঠিক আছে? ওকে, এই ভাই ব্লাডে ইনফেকশন কেন হয়? ইনফেকশন তো অনেক কারণে হইতে পারে, একটা জীবাণু ঢুকলেই তো ইনফেকশন, ধরো কোনো একটা জীবাণু ঢুকলেই ইনফেকশন হবে। আর যেভাবেই জীবাণু ঢুকুক, খাবারের মাধ্যমে ঢুকুক, নাক দিয়ে শ্বাসের মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে ঢুকুক, যেভাবেই ঢুকুক, জীবাণু ঢুকলে ম্যালেরিয়া বা ডেঙ্গু এগুলোতে ইনফেকশন হবেই। যেভাবেই ঢুকুক, জীবাণু ঢুকলেই ইনফেকশন, যে কোনো জীবাণু ঢুকলে। ওকে, তো এটাই আগামী 2-3 দিন তোমাদের ক্লাস থাকবে। কালকে আবার কেমিস্ট্রি গুণগত রসায়ন পর্ব 1। তো এরপরে কিন্তু 12 তারিখের পরে আমাদের আবার এই টার্গেট ডিএমসি মেডিকেল ব্যাচে আমরা আবার প্রাইভেট গ্রুপে লাইভ শুরু হবে মেডিকেলের জন্য। তোমরা এখন থেকেই টার্গেট ডিএমসির এই জায়গায় যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ এখান থেকে অলরেডি আমাদের সাথে 120 স্টুডেন্টস যুক্ত হয়ে গেছে। 4,500 টাকা মাত্র, তোমার 4,500 টাকায় তুমি ফুল 5টা বই, তারপরে হচ্ছে যে তুমি আমাদের পুরো কোর্স ফি 5টা, এই জিনিস 4500 টাকা এটা পাবা, ঠিক আছে? এই, আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা।